ওকে, সো সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি ভাই, দেখতে পাচ্ছি। পারফেক্ট। আমাদের আজকের টপিক হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এই ওয়ার্ডটা সর্বপ্রথম মানে আমার এই সেশন থেকে কি শুনেছেন? আমি অনেস্ট আনসার চাচ্ছি। শ্রাবণী, ওকে। আর কে? ভাইয়া, কোশ্চেনটা বুঝি না একবার। ইমোশনাল ইন্টেলিজেন্স এই ওয়ার্ডটা মানে সর্বপ্রথম শুনছেন আমার সেশন থেকে, এরকম কারা আছেন? জি ভাই, আমি শুনছি। গ্রেট। সো আমিও হচ্ছে লাস্ট ইয়ার 2020-তে, হ্যাঁ 20 লাস্টের দিকে লিঙ্কডইনে আমিও ফার্স্ট এই ওয়ার্ডটা শুনেছি। রুশদিন আপু নামে একজন আপু, যিনি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে উনি একটা পোস্ট করলো, দেন ওইখান থেকে প্রথম শোনা, এবং এটা শোনার পর থেকেই মাথায় আমার ঘুরতেছিল যে ও মাই গডনেস, এটা কি। দুইটা ওয়ার্ড তো আমি আলাদা শুনছি, ইমোশনাল বা ইন্টেলিজেন্স, এই দুইটা ইংলিশ ওয়ার্ড আমরা জানি, বাট এই দুইটা ওয়ার্ডের মিনিংটা ইমোশনাল ইন্টেলিজেন্স, আবেগীয় বুদ্ধিমত্তা, এই কথাটুকু বা এই এই নামে যে একটা সাবজেক্ট হয়, এইটা আসলে আমি প্রথম শুনছি সেই গত 2020 সালে। হ্যাঁ, শোনার পর এটার উপর অনেক স্টাডি করেছি, এটার উপর পড়ালেখা করে, এটার উপর কিছু অনলাইন ট্রেনিং কোর্স করে, দেন একটা ছোট্ট 1 থেকে 1.5 ঘন্টা একটা সেশন আমি মডিউল তৈরি করেছি। কারণ ইমোশনাল ইন্টেলিজেন্স এখন ওয়ার্ল্ডের সবচাইতে ইম্পর্টেন্ট যে হট টপিক, এটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। হ্যাঁ, দেন হচ্ছে মেন্টাল হেলথের কিছু ইস্যু। কারণ সারা ওয়ার্ল্ড ওয়াইড এখন মানুষ সামহাও, আমরা মনে করি শুধু বাঙালিরা ইমোশনাল, বা বাঙালিদের, আমরা বাঙালিরা ছেলেরা মনে করি মেয়েরাই বেশি ইমোশনাল, বাট বিষয়টা কিন্তু এটা না। ইমোশন আমাদের সবার মধ্যে আছে। হ্যাঁ, ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে তো আমরা বললামই যে এটার বাংলা অর্থ হচ্ছে আবেগীয় বুদ্ধিমত্তা। এটার মানেটা কি, মিনিংটা কি, কারো কি কোনো আইডিয়া আছে? এনিওয়ান, আপনি আনমিউট করে শেয়ার করতে পারেন আপনার এক্সপিরিয়েন্স, যে এটা বলতে আপনি আসলে কি বুঝেন। ইমোশনাল বলতে তো ভাইয়া আবেগকেই বোঝানো হয় আর কি। আর ইন্টেলিজেন্স, এটার অ্যাকচুয়াল অর্থটা বুঝতেছি না আর কি। এটা তো আমি বলে দিয়েছি, ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আবেগীয় বুদ্ধিমত্তা, বাট এটা তো শাব্দিক অর্থ। বাট আপনার কাছে কি মনে হয়, এই টপিকটার নামটা শুনে আপনার কাছে কি মনে হয়, বা ছবিটা দেখতে পাচ্ছেন আপনি, কি মনে হচ্ছে যে এটা কি হতে পারে? আমাদের আবেগের যে সময়গুলা আছে, এই সময়গুলা কন্ট্রোল করে, মানে সেই সেই জিনিসটাকে দেখা গেছে যে ভালো কোনো, মানে ইয়াতে কনভার্ট করা বুদ্ধিমত্তাটা আর কি। কাইন্ড অফ, দেখা গেছে যে পুরোপুরি কাইন্ড অফ, আবেগী হয়ে দেখা গেছে যে। কাইন্ড অফ। আর কেউ কি কিছু শেয়ার করতে চান, কোনো আইডিয়া? ওকে, সো দেখেন, ইমোশন, আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে বাকি সেশনগুলো করব, বাট এটার আমি যদি এক কথায় মিনিংটা বলতে চাই, আমাদের সবারই আবেগ আছে, রাইট? আপনার রাগ, অনেক সময় আপনি রেগে যাচ্ছেন, আপনি অনেক সময় অনেক বেশি মানে দুঃখ ফিল করছেন। সো আপনি কিভাবে রিয়েক্ট করবেন সেটা আসলে বড় জিনিস। হ্যাঁ, আপনি যতই প্রবলেমে থাকেন না কেন, আপনি যেই সিচুয়েশনে থাকেন না কেন, সো আপনি কিভাবে রিয়েক্ট করবেন সেটাই হচ্ছে বুদ্ধিমত্তা। ইমোশনাল ইন্টেলিজেন্স মানে না যে আপনি আপনি ইমোশনালি ইন্টেলিজেন্ট, তার মানে হচ্ছে যে আপনার কোনো ইমোশন থাকবে না, আপনার কোনো আবেগ থাকবে না। বিষয়টা হচ্ছে যে ইমোশনটাকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, ইমোশনটাকে, আপনি যখন ইমোশনাল হয়ে যাবেন তখন আপনি নিজেকে কিভাবে প্রেজেন্ট করবেন, এটাই হচ্ছে আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স, আমি যদি আপনাকে এইভাবে বোঝাতে চাই। সো চলেন আমরা দেখি ডিটেইলসটা। মূলত এই মডিউলটা শেষ করার পর আমরা যেটা শিখবো, ইমোশনাল ইন্টেলিজেন্সটা কি, এটা বলতে আমরা কি বুঝি। ওয়ার্ক প্লেসে আপনারা যে কাজ করতেছেন, এই কাজের জায়গায় ইমোশনাল ইন্টেলিজেন্সটার ইম্প্যাক্ট কতটুকু, এবং এটার গুরুত্ব কতটুকু, এবং আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে কিভাবে আপনি ইমপ্রুভ করবেন। বাই দ্য মিন টাইম, আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করেছিলাম যে আপনারা একটা অনলাইন টেস্ট আছে 40টা এমসিকিউ, সেটা একটু চেক করে আমাকে রেজাল্ট দেওয়ার জন্য। আমি অলরেডি দেখতে পেয়েছি অনেকেই দিয়েছেন এবং অনেকেই দেন নাই। সো কারা কারা দেন নাই আমাকে একটু কি বলবেন, আসলে আপনারা আপনাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের স্কোরটা কি করতে পারেন নাই কেন, জানতে পারি কি সেটা? ভাইয়া, আমি হইতেছে আহ, ওই আপনি যে মানে নিজে নিজে থেকে এটা করতে বলছেন,
কোনো একটা লিঙ্কে যায় এটা আমি বুঝতে পারি না, তবে আমি লিঙ্ক খুঁজতেছিলাম গ্রুপে আর কি, যে হয়তো বা আপনি দিয়েছেন। আমি অনেক দূর পিছন পর্যন্ত এগিয়ে গেছিলাম অ্যাকচুয়ালি, মানে আনিস করার জন্য, ভাই, কিন্তু যদি আপনি বেসিক্যালি একটু দেখেন, আমি কিছুক্ষণ আগেও একটা লিংক গ্রুপে দিয়েছিলাম, আজকে মেবি বিকাল বেলাও। হ্যাঁ, তো যাই হোক, জি বাকিদের ভাইয়া। কি অবস্থা? বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? আমি কি সবার কাছ থেকে একটু রেসপন্স পেতে পারি? বাকিদের কি অবস্থা? কয়জন করেছেন এবং কয়জন করেন নাই? চ্যাট বক্স একটু আমরা সবাই লিখি ইয়েস এবং নো। চ্যাট বক্সটা আমরা ইউজ করি, যারা আপনাদের স্কোর চেক করেছেন তারা ইয়েস বলেন, যারা করেন নাই তারা নো বলেন। আমি সবার রেসপন্স এখন পর্যন্ত পাই নাই। ওকে, কয়েকজনের রেসপন্স আমি পাচ্ছি। আচ্ছা, যারা করেন নাই তারা করে নেবেন, কারণ এখন করলে আপনি আসলে আপনার পজিশনটা কোথায়, আপনি নিজেকে আসলে দেখতে পারতেন আপনার জায়গাটা কোথায়। হ্যাঁ, সো এগেইন সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা প্লিজ একটু অ্যাক্টিভ থাকেন। এটা জাস্ট 10 to 15 মিনিটস এর কাজ। হ্যাঁ, আপনার যদি ইংলিশে খুব বেশি ভালো না হন, আপনি 15 মিনিটস এর কাজ, জাস্ট একটা টেস্ট করে নিলেন যে আপনার আসলে ইমোশনাল ইন্টেলিজেন্সের স্কোরটা কতটুকু। যাই হোক, যারা করেন নাই আমি রিকোয়েস্ট করবো আপনাদের স্কোরটা আপনাদের দেখা উচিত। তো সবাই একটা কিউরিওসিটি থাকা উচিত। হ্যাঁ, তো দেখে নেবেন সেটা। এবার চলেন আমরা দেখি ইমোশনাল ইন্টেলিজেন্সের আসলে সংজ্ঞা কি, বা ইমোশনাল ইন্টেলিজেন্স বলতে আমরা আসলে কি বুঝি। তো ইমোশনাল ইন্টেলিজেন্সটা হচ্ছে একটা অ্যাবিলিটি। ওকে, এটা কিন্তু একটা স্কিল, এটা একটা সফট, মানে যেটা বললাম আমরা ট্রান্সভার্সাল কম্পিটেন্সি, বা এটা হচ্ছে আপনার একটা ইন্টারপার্সোনাল স্কিল। তার জন্যই বললাম যে এটা হচ্ছে একটা অ্যাবিলিটি টু আইডেন্টিফাই অ্যান্ড ম্যানেজ ইউর ওন ইমোশনস অ্যান্ড ইমোশনস অফ আদার্স। এটা ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে আবেগীয় বুদ্ধিমত্তা, হচ্ছে এমন একটা ক্ষমতা যেটার মাধ্যমে আপনি আপনার নিজের ইমোশন এবং অন্যের ইমোশনটাকে বুঝতে পারবেন, এবং সেইভাবে ইমোশনাল হলে আপনি কি কি করবেন সেভাবে নিজেকে ম্যানেজ করতে পারবেন, নিজের এবং অন্যের। এটাই হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এটা হচ্ছে আপনার ইমোশনটা পারসিভ, এটার সাথে ইনক্লুডেড ইমোশনটা কিভাবে আপনি পারসিভ করেন, ইমোশনটা কতটুকু আপনি বুঝতে পারতেছেন, বা আপনি ইমোশনকে কিভাবে ইউজ করেন, ইউজিং ইমোশনস। হ্যাঁ, দেন হচ্ছে কিভাবে আপনি ম্যানেজ করেন এই বিষয়গুলো এটার সাথে ইনক্লুডেড। সো এই থ্রু আউট দ্য সেশন আপনি আশা করি কিছু না কিছু একটা আইডিয়া পাবেন ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে। So, এবার আমরা চলে আসি। আচ্ছা, এটাতে যাওয়ার আগে আমাকে আপনারা একটু বলেন ইমোশন কত প্রকার, আপনাদের কি মনে হয়? কয়েকটা ইমোশনের নাম আমাকে একটু শেয়ার করেন। সবাই নীরব। কয়েকটা ইমোশন, যে আমরা ইমোশনাল, কি কি ইমোশন আমাদের আছে, কয়েকটা ইমোশনের নাম বলতে পারবেন কি? রাগ, হিংসা, তারপরে মানে এ তো রাগ, হিংসা, ক্ষোভ আর কি, যেটা ওকে। রাগ ক্ষোভ তো একই। হুম। তারপরে একটা আসছে আনন্দ আর কি। আনন্দ, রাইট, হ্যাপিনেস। আর কারো কোনো আইডিয়া আছে আর কি টাইপের ইমোশন হতে পারে? মিক্সড, হ্যাপি, স্যাড, অ্যাঙ্গার, ফিয়ার। ওকে, সো লেটস সি। ইমোশন আসলে দেয়ার আর হান্ড্রেডস অফ ইমোশন। একশো না, অনেক অনেক ইমোশন আছে। আপনি যদি গুগলে সার্চ দেন দেখবেন অনেক অনেক ইমোশন আছে, রাইট? তো মূলত ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে স্টাডি করে বা হচ্ছে আপনার গবেষণা করে টোটাল 6টা বেসিক, কোন কোন দার্শনিক তারা বলছে 4টা এবং কেউ বলছে 6টা। সো কি কি 6টা বেসিক টাইপ। পৃথিবীতে যত ধরনের ইমোশন আছে সবগুলাই এই 6টার মধ্যেই পড়বে। ফর এক্সাম্পল, হ্যাপিনেস, যেটা আমরা হচ্ছে অনেক সময় না, হ্যাপিনেসটা হচ্ছে একটা ইমোশন, যে ইমোশনটা হচ্ছে আপনার পজিটিভ ইমোশন। যে আপনি যখন হ্যাপি থাকেন আপনি কিন্তু খুব বেশি এক্সাইটেড হয়ে যান, খুব খুশি, মানে আনন্দ, যেই জিনিসটার জন্য মানুষ আসলে মানে সারা জীবন যেটার জন্য অপেক্ষায় থাকে, যে হ্যাপিনেস। হ্যাঁ, যে আমরা সবসময় বলি না যে আপনি টাকা পয়সা দিয়ে হ্যাপিনেসটা কিনতে পারবেন না, আপনার হয়তো অনেক টাকা থাকবে কিন্তু আপনি হয়তো হ্যাপিনেসটা কিনতে পারবেন না। সো হ্যাপিনেসটা কিন্তু অনেক এক্সপেন্সিভ একটা জিনিস, রাইট? সো আমরা সবাই সুখী হতে চাই, তাই না? এটা নিয়ে তো অনেক গানও আছে।
গান ভালো পারেন কে? পার্টিসিপেন্ট আজকে সবাই নীরব। আপনারা কি আজকে কেউ নাস্তা করেন নাই? ভাই গান পারি না তো, গান শুনলে তো ক্লাস বন্ধ করে দেবেন। না, এই জন্য বললাম যে কেউ পারে কিনা। আমরা সবাই তো মোটামুটি এক দুই লাইন গাই, তাই না? যে সবাই তো সুখী হতে চায়। এই গানটা শুনতাম আর কি, যদি কেউ গানটা পারতো। এনিওয়ে, সো যদি কোনো সিঙ্গার না থাকে প্রবলেম নাই। সো এই হ্যাপিনেসটা অনেক স্ট্রং একটা পজিটিভ ইমোশন। এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ইমোশন। আপনি অনেক অনেক ভাবে হ্যাপি হতে পারেন। হ্যাপিনেস হলে আপনি হাসেন, আপনার হচ্ছে খুব ভালো লাগে, আপনার মানে এটার আসলে আমি আপনাকে এক্সপ্রেস করতে পারবো না। সো আপনি জানেন, যখন আপনি হ্যাপি একটা মোডে থাকেন, তখন আপনার কাছে সবকিছু আসলে ভালো লাগে। হ্যাঁ, জীবনটাকে অনেক বেশি রঙিন, অনেক বেশি সুন্দর মনে হয়। another টাইপ অফ ইমোশন যেটা হচ্ছে স্ট্রংলি নেগেটিভ ইমোশন, সেটা হচ্ছে স্যাডনেস। যেটা আমাদের সবার মধ্যে খুব বেশি। আমরা হ্যাপি কিন্তু খুব বেশিক্ষণ থাকি না, বা যখন আমরা হ্যাপি থাকি সেটা কিন্তু আমরা খুব বেশিক্ষণ মানে মনে হয় না যে আমরা হ্যাপি ছিলাম। যখন স্যাডনেসে চলে যাই, সেটার কিন্তু অনেক বেশি বোঝা মনে হয় আমাদের কাছে। যে স্যাডনেস, আমরা অনেক কারণে স্যাড হতে পারি। ফ্যামিলি মেম্বার মারা মারা গেছে, আমাদের কোনো ঝগড়াঝাটি হচ্ছে আমাদের রিলেশনশিপের মধ্যে, আমরা অনেক অনেক কারণে স্যাড। আমাদের আপনজন আমাদের কাছে এই মুহূর্তে নাই, আমি এই মুহূর্তে ভালো জব পাচ্ছি না, অনেক অনেক কারণে আমাদের স্যাডনেস গুলো কিন্তু আমাদের মধ্যে একদম স্ট্রং হয়ে থাকে। হ্যাপিনেসটা যতক্ষণ না স্টে করে, তার সাথে বেশি স্টে করে হচ্ছে স্যাডনেস, কারণ এটা হচ্ছে অনেক স্ট্রংলি নেগেটিভ একটা ইমোশন। তো অনেক অনেক কারণে আমরা স্যাড হয়ে যাই। হ্যাঁ, এটা এটা হচ্ছে আরেকটা টাইপের ইমোশন। ফিয়ার, ভয়। ভয়টাও কিন্তু অনেক বড় রকমের স্ট্রংলি নেগেটিভ একটা ইমোশন। আমরা কিন্তু ভয়টা অনেক সময় কিন্তু নেগেটিভ, আবার অনেক সময় এই ভয়টা কিন্তু পজিটিভ। যে আপনার সৃষ্টিকর্তার প্রতি ভয় এই থাকাটা কিন্তু পজিটিভ, এবং তার প্রতি ভয় থাকার কারণে আপনি হচ্ছে সঠিক পথে চলবেন, রাইট? আবার এই ভয়টা কিন্তু অনেক সময় খুবই নেগেটিভ দিকে নিয়ে যায়। যে হাই হাই, ইন্টারভিউ বোর্ডে আমি ভয় পাচ্ছি, আমি নার্ভাস হয়ে যাচ্ছি, কি না কি হবে, আমাকে নিয়ে কি ভাবে। আমার তো মনে হয় যে আপনাদের মধ্যে এই ফিয়ার জিনিসটা কাজ করে, হয়তো এই সেশনে যারা আছেন আপনারা এই জন্য গ্রুপে খুব একটা বেশি অ্যাক্টিভ থাকেন না, আপনারা কথা বলেন না, বা কোনো কিছু জিজ্ঞেস করলে আপনারা মিউট থাকেন, তাই না? আমার কি মনে হয় আপনাদের মনে হয় ভয় কাজ করে, আল্লাহ এখানে অনেকে আছে সিনিয়র বা অনেক জুনিয়ররা আছে, কি মনে করবে। সো ভয়টা কিন্তু পজিটিভ এবং নেগেটিভ দুইটা দিকেই হয়। সো ভয় হচ্ছে আরেকটা স্ট্রং ইমোশন। হ্যাঁ, রাতে ভূতের ভয়ের কারণে আপনাদের অনেকের মানে একা রাতে ঘুমোতে পারে না, যে ভূতের অনেক ভয়। এটা কিন্তু একটা ইমোশন। হ্যাঁ, ডিসগাস্ট। আমরা অনেক সময় ধরেন একটা ময়লা ডাস্টবিনের পাশে আপনি যাচ্ছেন, আপনি কিন্তু ডিসগাস্ট ফিল করেন, তাই না? কিছু কিছু পার্সন যাদেরকে আপনি পছন্দ করেন না, তাদের সাথে কথা বলা বা তাদের সাথে ডিউটি যখন আপনাদের হয়, তখন কিন্তু আপনাদের অনেক সময় এরকম খুব ডিসগাস্টেড ফিল হয়, রাইট? যে এর সাথে দেখা হইতে হইলো, এ কেন, মানে এই বিষয়ে কিন্তু আমাদের মধ্যে চলে আসে। এটাও কিন্তু আরেকটা ধরনের ইমোশন। হ্যাঁ, সো প্রথমে আপনার ইমোশনের টাইপ গুলা বুঝতে হবে, যে কোন কোন টাইপ ইমোশন পৃথিবীতে এক্সিস্ট করে। অ্যাঙ্গার, এটা নিয়ে আমি আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি, কার নাই রাগ? রাগের নাকে রাগ উঠে না কার? ভাই আমার রাগ নাই ভাই। তাই? আপনি কি শিওর? না ভাই, মজা নিতেছি। আচ্ছা, উনি মজা নিচ্ছেন, গুড। মানে মাঝে মাঝে মজা নেওয়া ভালো। রাগ নাই কার? খুব কম রাগ কার? যে আমার খুব কম রাগ, এত রাগই না, আমি রাগতেই জানি না। এই এই জিনিস নাই, এটা এইরকম কোনো মানুষের পৃথিবীতে এক্সিস্ট করে না, রাইট? অ্যাঙ্গার হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভয়াবহ এক ধরনের নেগেটিভ ইমোশন, মানে যেটা শুধুমাত্র আপনাকে না, স্যাডনেস থাকলে তো আপনি একা একা দুঃখ পাচ্ছেন, রাইট? এটাতে অন্য কাউকে হয়তো বা খুব বেশি ইম্প্যাক্ট করবে না। ভয় আপনি নিজে নিজে পাচ্ছেন, রাইট? হয়তো এটাতে অন্য কাউকে খুব একটা বেশি ক্ষতি করতেছে না। বাট যখন আপনি রেগে যান তখন ঘটনাটা কি ঘটে? তখন আপনারও ক্ষতি হয়, আপনার রিলেশনশিপেও ক্ষতিটা হয়। সেটা অফিসিয়াল হোক, সেটা আপনার ওয়ার্ক রিলেশনশিপ হোক, সেটা আপনার পার্সোনাল রিলেশনশিপ হোক। সো সব জায়গায় কিন্তু আপনার এই অ্যাঙ্গারের কারণে ঝামেলা তৈরি হয়। সো এটা এটা কিন্তু সবচেয়ে ডেঞ্জারাস একটা ইমোশন। হ্যাঁ, যেটা আমাদের সবার মধ্যে আছে। কারণ দেখেন, আপনি হ্যাপি হলে আপনি একা হ্যাপি, স্যাডনেস হলে হয়তো বা আপনার নিজের কোনো কারণে আপনি একা স্যাড, ভয় পাইলে আপনি হয়তো সেটা নিজের মধ্যে একা একা আপনি ভয় পাচ্ছেন, রাতে বের হন না, রাতে একা শুইলে আপনার
হঠাৎ করে কোনো আওয়াজ শুনলে আপনার ভয় পান, সেটা আপনার ব্যক্তিগত নিজের। ডিসগাস্টেডটা হয়তো নিজের মধ্যে ম্যাক্সিমামটাই, বাট অ্যাঙ্গার এটার জন্য আপনার আরেকটা পার্সন প্রয়োজন হবে। সো এইটা সবচাইতে ডেঞ্জারাস একটা ইমোশন এই পৃথিবীর সমস্ত ইমোশনের মধ্যে, এবং এইটা ম্যানেজ যারা করতে পারবে না তারাই আসলেই লুজার। আমরা সবসময় একটা প্রবাদ বাক্য আমরা শুনি, রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, এই রাগ আমাদের নাই, এরকম এরকম কেউই নাই। ওকে, সো রাগ আমাদের কম বেশি সবার মধ্যেই আছে, রাইট? সারপ্রাইজ হচ্ছে আরেকটা টাইপের ইমোশন, যে আমরা এটাও পজিটিভ বা নেগেটিভ দুইটা কারণে হয়ে থাকে। সো আমরা অনেক সময়, আচ্ছা আপনার যে কোনো একজন, আমি কার নাম বলবো, আচ্ছা যে কোনো একজন আপনি বলেন যে কোন জিনিসটা হঠাৎ করে এই মুহূর্তে যদি আপনি পান আপনি সারপ্রাইজ হবেন। যে কেউ পার্টিসিপেন্টের কাছ থেকে আপনারা জাস্ট এই মুহূর্তে যে জিনিসটা পাইলে আমি খুব সারপ্রাইজ হয়ে যাব, খুব বেশি অবাক হয়ে যাব। আচ্ছা পাইলেন, আপনি একটা পাস্ট এক্সাম্পল দেন যে রিসেন্টলি আপনি এরকম একটা গিফট বা এরকম একটা বিষয় পাইছেন যেটার জন্য আপনি খুব বেশি সারপ্রাইজ হয়েছেন। হ্যাঁ, আপনারা কেউ কি গত এক সপ্তাহে সারপ্রাইজ হন নাই? 2 সপ্তাহে, গত 1 মাসে কেউ সারপ্রাইজ হন নাই? আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন? হ্যালো, জি ভাইয়া, শোনা যাচ্ছে। আমি একটু সবাইকে দেখতে চাচ্ছি, আমরা সেশনটা আপাতত একটু স্টপ রাখি। আমার কাছে মনে হচ্ছে পাবলিক সবাই আমার উপর খুব ক্ষেপে আছে, কি আমার সাথে কোনো কথা বলবে না। আমার কাছে এখন ঠিক এটা মনে হচ্ছে। আমি কি সবাইকে দেখতে পারি? একটু আপনার ভিডিও অন করবেন সবাই, সবাই ক্ষেপে আছে, কেউ কোনো কথা বলে না, সবাই চুপচাপ, সবাই খুবই চুপচাপ। বাকিদের একটু ভিডিওটা একটু অন করেন যদি পসিবল হয়। সবাই তো চুপচাপ কেন? মানে খুবই সিরিয়াস নাকি? আসলে বিষয়টা বুঝলাম না। নাকি আমার উপর চরম ক্ষেপে আছেন যে ভাই শুধু শুধু প্যারা দিচ্ছেন, এত কিছু দরকার ছিল কি? আলামিন ভাই কোনো কথা বলেন না, আপনি এখন পর্যন্ত একটা কথা বলেন নাই। আজকে আপনারা কথা বলেন আনমিউট করে, তারপরে আমি এই সেশনে যাব। ভাই সবাই খুব সিরিয়াসলি আপনার কথা শুনতেছে। কিন্তু যখন আমি রেসপন্স করতে বলি তখন আপনারা রেসপন্স করবেন না। হ্যাঁ, তখন তো আমার কাছে সারপ্রাইজ মনে হচ্ছে। এই যে দেখেন লাইভ একটা এক্সাম্পল, আমি খুব অবাক হচ্ছি যে ভাই আমি জিজ্ঞেস করতেছি কথা বলেন কথা বলেন, কেউ কোনো কথা বলতেছেন না। আমি কিন্তু অবাক হচ্ছি যে কেন তারা কথা বলতেছে না। কেউ সারপ্রাইজ হয় নাই ভাই, আসলে এর মধ্যে আপনাকে সবাই সারপ্রাইজ করলো সবাই মিলে। এক্স্যাক্টলি, আমি নিজে সারপ্রাইজ হচ্ছি। দিস ইজ দ্য রিয়েল লাইফ এক্সাম্পল না? এখন আপনারা যে কথা হ্যাঁ, বলেন না, সবাই কথা বললে তো ভাইয়া কেউ কেউ শুনতে পাবে না। না সবাই কথা বলতে বলি নাই, এটলিস্ট যখন জিজ্ঞেস করি যে আপনারা বলেন। আচ্ছা আলামিন ভাই আপনি বলেন, গত 1 মাসে আপনি কোনো সারপ্রাইজ পান নাই, মানে সারপ্রাইজ হন নাই, এমন কোনো ঘটনা আমাদের সাথে শেয়ার করেন। একজন চিন্তা করতেছে কি সারপ্রাইজ হয়েছে, কি কি হয়েছে। ওই রকম ভাবে সারপ্রাইজ গত 1 মাসে তেমন কিছু হয়নি। ও আল্লাহ, আচ্ছা কার হয়েছে আমি একটু জানতে চাচ্ছি। আপনারা গত 1 মাসে কে সারপ্রাইজ হয়েছেন? সারপ্রাইজটা কিন্তু একটা না যে আপনাকে এই মুহূর্তে কেউ আইফোন 13 প্রো ম্যাক্স গিফট করলো আর আপনি সারপ্রাইজ হয়ে গেছেন। সারপ্রাইজ কিন্তু অনেকভাবে হওয়া যায়, যাই হ্যাঁ এটা তো আমি আশা করি নাই। রাস্তা দিয়ে যাচ্ছি আমি তো পুরো অবাক হয়ে গেলাম, মানে এখানে এটা কোত্থেকে আসলো, তাই না? এত সুন্দর রেস্টুরেন্ট উখিয়াতে বা টেকনাফে হয়ে গেল, আয় হায় আমি তো আগে দেখি না, আগে জানতাম না। সারপ্রাইজ কিন্তু অনেক ভাবেই হওয়া যায়, রাইট? কেউ জি সারপ্রাইজ, ভাইয়া, মানে জি ভাইয়া কি? হওয়া যায় আমার আমি surprise এক্সাম্পল হয়। চাচ্ছি, গত 1 মাসে আপনারা কেউই সারপ্রাইজ হন নাই কোনো কারণ নিয়ে? হাই হাই কি বলেন? একটা কারণ আছে, আমি রিসেন্টলি ঘুরতে গেছিলাম হচ্ছে এই নোয়াখালী পাড়া। হুম, এখানে গিয়ে জায়গাটা আমার অনেক ভালো লাগছে, এটাতে আমি একটু সারপ্রাইজ। না এটা তো ভালো লাগবে, ঘুরতে গেছেন ভালো জায়গায়, এটা সারপ্রাইজ হওয়া না। আপনি জোর করে বলছেন যে আপনি বলতে হবে বলে একটা জোর করে আপনি আমাকে বলে দিচ্ছেন, আমি তো মানবো না ভাই। ভাই আমি হয়েছি আমার হলো যে 2 থেকে 2 সপ্তাহ আগে আমার ওই যে মারা গেল, আমার এক্স্যাক্টলি, ভাগ্নি মারা গেল, তখন আমি এটাতে অনেক সারপ্রাইজ হয়েছি। এক্স্যাক্টলি। সো এখানে মিক্সড অফ ইমোশন, লাইক মানে খুব স্যাডনেস, জি সারপ্রাইজ, সো অনেক সময় কিন্তু কম্বিনেশন হয়, মিক্স হয়, ইমোশন গুলা খুব মিক্স হয়। জি সো সেটাতে আমি অনেক বেশি স্যাডনেস, সেটা আমি অনেক সারপ্রাইজ, যেটা আমি আশা করিনি, এটা আসলে আমরা কেউই আশা এক্স্যাক্টলি, করিনি যে এক্স্যাক্টলি, সে যে এত তাড়াতাড়ি মারা যাবে 1.5 মাস বয়সে,
কেউ এক্স্যাক্টলি এসে আশা করেনি। করোনা যখন এক্স্যাক্টলি শুনছি তখন সারপ্রাইজ। এক্স্যাক্টলি সো দেখেন, সারপ্রাইজ, আমরা শুধু সারপ্রাইজ হওয়ার সাথে কিন্তু অনেক কিছু সারপ্রাইজ আপনি হঠাৎ করে এই মুহূর্তে কাকে বলবো, সাইদ ভাই, এই মুহূর্তে Right. ভাবি আপনার জন্য 13 Pro Max আর একটা ম্যাকবুক গিফট করে পাঠাইলো, তাই না? সো হোয়াট উইল বি ইউর ফিলিংস? আপনি কিন্তু আপনার কাছ থেকে শুনি আমি, হোয়াট উইল বি ইউর ফিলিংস? হ্যাঁ, সারপ্রাইজ হবো ভাই, হঠাৎ করে পেলে তো খুব অবাক হবো, খুশিও হব। খুশি, রাইট, সারপ্রাইজ হবেন, খুব অবাক হবেন এবং পজিটিভলি আপনি খুব হ্যাপি হয়ে যাবেন, ও মাই গুডনেস, মানে কি করলো, এটা তো আনএক্সপেক্টেড। সো এটা কিন্তু একটা বড় ধরনের ইমোশন। সো এই 6টা বেসিক ইমোশনের মধ্যেই পৃথিবীর যত ইমোশন, এই 6টার মধ্যেই, হ্যাঁ, আপনি যত ইমোশনের নাম পৃথিবীতে আপনি দেখবেন বা চিন্তা করবেন, এই সবগুলাই কিন্তু এই বেসিক 6টার মধ্যেই পড়বে। হয় আপনি খুশি হচ্ছেন, অথবা আপনি দুঃখ পাচ্ছেন, অথবা আপনি ভয় পাচ্ছেন, অথবা ডিসগাস্ট ফিল করতেছেন, অথবা খুব রেগে যাচ্ছেন, অথবা সারপ্রাইজ হয়ে যাচ্ছেন। সো পৃথিবীর যত রকম ইমোশন আছে সবটাই এই 6টার মধ্যেই। আপনি খুঁজেন, এবার খুঁজে দেখবেন যে এই 6টার মধ্যে আসবে। আমি কিছু কিছু ইমোশন যেটা আমি এইমাত্র আপনাকে বললাম, যখন আপনি পজিটিভলি সারপ্রাইজ হবেন তখন কিন্তু আপনি হ্যাপি, খুশি হয়ে যাবেন। অনেক সময় আপনি পজিটিভ মানে সারপ্রাইজ যদি আপনি নেগেটিভলি হন, আপনি কিন্তু খুব স্যাড হয়ে যাবে, আপনি ভয় পেয়ে যাবেন। হঠাৎ করে যদি এখন আপনাকে আপনার এইচআর থেকে যদি কাউকে ডাকা হয় যে খুব সিরিয়াস ইস্যু নিয়ে আপনি কালকে প্রজেক্টে যাবেন না, আপনি আপনার সমস্ত হ্যান্ড ওভার নিয়ে আপনি ইয়াতে আসেন, এইচআর অফিসে যোগাযোগ করেন, আপনি তো অবাক, ভয় পেয়ে যাবেন, ও মাই গুডনেস, তার মানে কি আমার চাকরি শেষ, আমার কালকে আমাকে বের করে দিবে? সো কেউ কিন্তু পজিটিভ ভাববে না, সবাই কিন্তু নেগেটিভলি ভয় পাবে, তাই না? সো এই 6টা বেসিক ইমোশন নিয়ে কারো কোনো কোয়েশ্চেন্স আছে? ওকে, যেহেতু আপনারা চুপ তার মানে নাই, মানে এখন আমার নিজেরই ধরে নিতে হবে, যে ধরে নিলাম, আমি ধরে নিচ্ছি। ভাইয়া একটু রিপিট করুন। হ্যাপিনেস, স্যাডনেস, ফিয়ার, ডিসগাস্ট। ওকে, ওকে, সো এখন আমরা দেখি যে ইআইটা কেন গুরুত্বপূর্ণ। আপনারা এই যে এতক্ষণ ইআই নিয়ে আমরা কথা বললাম, আপনাদের কাছ থেকে জানতে চাচ্ছি ইমোশনাল ইন্টেলিজেন্সটা কেন গুরুত্বপূর্ণ, যতটুকু আমরা বুঝছি এটা কেন গুরুত্বপূর্ণ? প্রশ্নটা পার্টিসিপেন্ট আপনাদেরকে করেছে, এখন 11 জন আছেন আমি এই যে বাদে। আপনি ইমোশনাল ইন্টেলিজেন্স যেটা বললেন যে ইমোশনের মধ্যে নিজের ইমোশনটাকেও কন্ট্রোল করে কিভাবে পথ চলা যায় বা অন্যের ইমোশনটাকেও কিভাবে ইয়ে করা যায়। তো এটা তো আমাদের আসলে আমরা তো আমরা যে সেক্টরে বা আমরা জব সেক্টরে সবাই তো জব করতেছি, তো এখানে প্রফেশনাল লেভেলে গিয়েও আমাদের তো আর আমরা ইমোশনটাকে তো আর বাসায় রেখে যেতে পারি না। এক্স্যাক্টলি, সেক্ষেত্রে আমাদের ইমোশনটাকে আমাদের নিয়েই যেতে হয় এবং সেই ইমোশনটাকে কন্ট্রোল করে কিভাবে আমি আমার বেস্ট এফোর্টটা দিতে পারবো সেটা আমার শেখার জন্য আসলে ইমোশনাল ইন্টেলিজেন্স লাগবে। পারফেক্ট, চমৎকার কথা বলছেন। দেখেন এই কথাটা কিছুক্ষণ পর আমি বলতাম, এক্স্যাক্টলি সাইড আমার মনের কথাটা জেনে উনি কিন্তু বলে ফেলছে যে ইমোশনটাকে তো আমি বাসায় রেখে যেতে পারবো না। আমি যখন কাজে যাব, কাজে যখন আমি বের হবো, তখন আমার ইমোশন জায়গাটা চলে আসবে, ইমোশনাল বিষয়টাকে আমি কিন্তু বাসায় রেখে আসতে পারবো না, সামহাও আমি এই ইমোশনটা কিন্তু আমার সাথেই থাকবে। হ্যাঁ, সো চমৎকার একটা কথা বলছেন সাইদ ভাই, এই জন্য বললাম যে প্লিজ আপনারা সবাই পার্টিসিপেট করেন, দেন আমরা অনেক কিছু জানতে পারবো, সবাই সবার কাছ থেকে শিখতে পারবো। আমরা যখন কোথাও কাজ করি, কাজ করার ক্ষেত্রে সো সেলফ অ্যাওয়ারনেস, সেলফ ম্যানেজমেন্ট, রিলেশনশিপ ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো টিমে কাজ করার জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনারা কিছুক্ষণ পরে জানবেন যে ইমোশনাল ইন্টেলিজেন্সের যে পার্টগুলা, যে আপনি সেলফ অ্যাওয়্যার, আপনি কি বুঝতেছেন কিনা। আমরা তো জানতাম যে ইমোশনাল ইন্টেলিজেন্স মানে হচ্ছে নিজের ইমোশনটাকে বোঝা, আইডেন্টিফাই করা এবং ম্যানেজ করা, সাথে অন্যেরটাও। সো বোঝাটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, দেন হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সেলফ অ্যাওয়ারনেস, টোটাল 4টা বিষয় আছে ইমোশনাল ইন্টেলিজেন্স। যখন আপনি বিষয়টা আসবে তখন 4টা বিষয়, একটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, আপনি নিজে কতটুকু বুঝেন যে কখন আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন, কখন কোন ইমোশনটা আপনার মধ্যে ভর করতেছে, নিজেকে কিভাবে ম্যানেজ করবেন, সেলফ ম্যানেজমেন্ট। সোশ্যাল অ্যাওয়ারনেস, অন্যরা কি ভাবতেছে, আপনি এই মুহূর্তে ইমোশনাল হয়ে আপনি একটা কথা বলে ফেললেন, সেই ক্ষেত্রে অন্য একটা মানুষ কি ভাবতেছে,
দেন হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট। এই চারটা বিষয় নিয়ে আমরা নেক্সট স্লাইডগুলোতে কথা বলবো। ইমোশনাল ইন্টেলিজেন্সটা গুরুত্বপূর্ণ এই জন্যই, আমাদের টিমে কাজ করার জন্য, যেটা সাইদ ভাই অলরেডি বললো, ইমোশন তো কি আমরা বাসায় রেখে যাব না, আমরা সাথে করে নিয়ে যাব। সো টিমে কাজ করার জন্য আমাদের রিলেশনশিপ, কলিগদের সাথে যে রিলেশনশিপ, বসের সাথে রিলেশনশিপ মেনটেন করা, নিজেরকে ম্যানেজ করা, এই জিনিসগুলো খুব বেশি ক্রুশিয়াল। এটা আমাদের জানতে হবে, এটা আমাদের মধ্যে থাকতে হবে। এটা কাইন্ড অফ পিপল ম্যানেজমেন্টের স্কিল। সো শুধু পিপল ম্যানেজমেন্টের স্কিল থাকলেই হবে না, আপনাকে ইমোশনালি ইন্টেলিজেন্ট হইতে হবে যদি আপনি একজন গুড লিডার হতে চান। ওকে, সো সেম যেটা বললাম যে এটা ইমোশনাল ইন্টেলিজেন্সি, যে ব্যক্তি ইমোশনালি ইন্টেলিজেন্ট তার লিডারশিপ স্কিল অ্যাবিলিটিটা ইমপ্রুভ করে এবং ডিসিশন মেকিংটা সে ফাস্ট নিতে পারে। পার্সোনাল ওয়েলবিং এবং হচ্ছে যারা ইমোশনাল ইন্টেলিজেন্ট সেই মানুষগুলা পার্সোনালি তারা সবার সাথে খুব ভালোভাবে চলতে পারে, সবাই তাদেরকে পছন্দ করে, মেজরিটি পিপল তাদেরকে পছন্দ করে। কারণ কেন পছন্দ করে? কারণ সে তো অন্যের জিনিসটা বুঝে, অন্যের ইমোশনটা সে বুঝে, এই জন্যই তারা অন্য মানুষও তার কাছে এসে শেয়ার করে তাদের প্রবলেমস গুলো, রাইট? এবং ওয়ার্ক এর যে স্ট্রেস, আমরা বলি না যে আমরা খুবই স্ট্রেসে আছি, সো এই মানুষরা যারা ইমোশনালি ইন্টেলিজেন্ট তাদের ওয়ার্ক স্ট্রেস অনেক কমে যায়, অনেকটা কমে যায় ওয়ার্ক স্ট্রেস। হ্যাঁ, এই প্রত্যেকটা কথা কিন্তু বেসড অন রিসার্চ এবং প্রত্যেকটা কথাই সাইন্টিফিক। হ্যাঁ, ইনক্রিজ টিম পারফরমেন্স এবং ডিক্রিজ টার্নওভার। সো আলটিমেটলি একটা মানুষ যখন সেই লিডারশিপ স্কিল এবিলিটি বাড়বে, তার যখন ডিসিশন মেকিং পাওয়ারটা বাড়বে, সেই যখন সবার সাথে খুব ভালোভাবে তার সুসম্পর্ক তৈরি হবে, কাজে যখন তাদের খুব স্ট্রেস কম থাকে, আলটিমেটলি পারফরমেন্সটা টিমের বাড়বে। এবং সাথে সাথে যখন পারফরমেন্স বাড়বে, টিম যখন মোটিভেটেড থাকবে, তখন টার্নওভার রেটটা বলতে আমরা বুঝাই এমপ্লয়িরা জব কম ছেড়ে দিবে। ওকে, এবং বিভিন্ন বিভিন্ন এনভায়রনমেন্টে আমরা যখন যাই, ধরেন আপনি আজকে এই জায়গায় কাজ করতেছেন, আজকে এই টিমের সাথে কাজ করতেছেন, কালকে ওই টিমের সাথে কাজ করতেছেন। সো বিভিন্ন এনভায়রনমেন্টে কাজ করার জন্য আপনাকে ইমোশনালি ইন্টেলিজেন্ট হইতে হবে, আদারওয়াইজ আপনি কিন্তু গোলায় ফেলবেন। ফর এক্সাম্পল, আমি কক্স কোঅর্ডিনেশনে বসে আমি আমাদের প্রত্যেকটা প্রজেক্ট 1000 স্টাফ আমার দেখতে হয়, প্রত্যেকটা ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্টাফের সাথে আমার কাজ থাকে, রাইট? সো আমি যদি এই যে আমি উখিয়াতে যখন যাব, আমি যখন উখিয়াতে লোয়ার লেভেল স্টাফের সাথে কথা বলবো, তাদেরকে কিভাবে, তারা কি ভাবতেছে, তাদের ভিতরে কি চলতেছে, সেটা যদি আমি না বুঝি, দেন আমি কিন্তু তাদেরকে হ্যান্ডেল করতে পারবো না, তাদের ডেভেলপমেন্ট আমি করতে পারবো না। আমি যখন ঢাকায় যাচ্ছি কামরাঙ্গীরচর প্রজেক্টে ফর এক্সাম্পল, সেখানকার মানুষজন একটু ভিন্ন, তারা ঢাকায় থাকে, তাদের এনভায়রনমেন্ট, তাদের কালচার আরেক রকমের, উখিয়ার মানুষের কালচার একরকম, কক্সবাজারের কালচারটা আরেক রকম, এক একটা অফিসের মানুষদের মেন্টালিটি এক এক রকম। সো যখন আপনি ডিফারেন্ট কালচারে ডিফারেন্ট পিপলদেরকে নিয়ে কাজ করবেন, বা যারা আপনারা মেডিকেল পার্সন, বিভিন্ন বিভিন্ন রুগী আপনাদের কাছে বিভিন্ন জায়গা থেকে আসে, তাদের বিভিন্ন এনভায়রনমেন্টের যে বিষয়টা, যে ডাইভার্সিফাই মানুষজন আপনাদের কাছে আসে, যদি আপনি ইমোশনালি ইন্টেলিজেন্ট হন, তাহলে আপনার জন্য খুব ইজি হবে বিভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাওয়ায় চলার। এবং হচ্ছে এটা এই জন্য গুরুত্বপূর্ণ কারণ ইমোশনালি যখন আপনি ইন্টেলিজেন্ট হবেন, যখন আপনি সেলফ ম্যানেজমেন্ট বুঝবেন, তখন আপনি নিজের কেয়ার করতে পারবেন, এবং যখন আপনি নিজের কেয়ার করবেন, তখন আপনার পারফরমেন্সটা অটোমেটিকলি বাড়বে। এই যে আমরা কমপ্লেইন দিই, ভাইয়া প্রচন্ড ব্যস্ত, কাজের এত প্রেসার, পাগল হয়ে যাচ্ছি, এই এই কথাগুলো কিন্তু খুবই কমন, রাইট? সো যখন কিনা আপনি আপনার নিজের প্রতি কেয়ার নিতে পারবেন, ঠিক তখন ডে বাই ডে দেখবেন যে আপনার পারফরমেন্স বাড়তেছে। যেই কাজটা একটা মানুষ, আমি আমার নিজের লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলি, যেই কাজটা আমি 10 মিনিটে করতে পারবো, এই কাজটা আমি দেখি একজনের 3 ঘন্টা লাগতেছে, তাই না? সো ইটস অল অ্যাবাউট যে আপনার টেকনিক, আপনি কিভাবে করতেছেন, ইউজিং প্রপার ইউটিলাইজিং অফ টেকনোলজি, রাইট? এবং প্রত্যেকটা অর্গানাইজেশন আপনি যখন পিপল ম্যানেজ করবেন, এই জায়গায় আপনাকে হাইলি ইমোশনালি ইন্টেলিজেন্ট থাকতে হবে, রাইট? আদারওয়াইজ কিন্তু পিপল ম্যানেজমেন্ট করতে আপনি ঝামেলায় পড়বেন। দেন রিলেশনশিপ ম্যানেজমেন্ট, সেটা ওয়ার্ক প্লেস হোক, সেটা পার্সোনাল লাইফে হোক, রিলেশনশিপ ম্যানেজমেন্টের জায়গায় যে যত বেশি ইমোশনাল ইন্টেলিজেন্ট, সে তত বেশি রিলেশনশিপ গুড মেনটেন করতে পারে। এই স্লাইড থেকে কারো কোনো প্রবলেম, মানে প্রশ্ন আছে যে ইমোশনাল ইন্টেলিজেন্স কেন গুরুত্বপূর্ণ? এটা এই স্লাইড থেকে আমি এতক্ষণ যা বললাম, এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ডিক্রিজ টার্নওভার যেটা, সেটা আরেকটু একটু বোঝাই দিতে। আচ্ছা, ডিক্রিজ টার্নওভার বলতে আমি যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, যখন একটা মানুষ অর্গানাইজেশন, আমি এই জায়গায় আমি টিমের কথা চলে আসছি, দেখেন লাইনটা হচ্ছে ইনক্রিজ টিম পারফরমেন্স এবং ডিক্রিজ টার্নওভার। একজন ইমোশনালি ইন্টেলিজেন্ট আপনি যদি ম্যানেজার হন, তাহলে আপনার টিমের পারফরমেন্স কিন্তু আলটিমেটলি বাড়বে। কিভাবে বাড়বে? এই যে আপনার সবার সাথে সম্পর্ক ভালো থাকবে, আপনার এবং আপনার টিমমেটদের কাজের স্ট্রেস গুলো কমে যাবে। কারণ কেন কমবে? আপনি যখন বুঝবেন আপনার টিমমেট তাকে কতটুকু কাজ দেওয়া দরকার, কতটুকু কাজ আপনি তাকে দিচ্ছেন,
ঠিক যখন ততটুকু কাজে আপনি তাকে দিবেন, তার মানে সোশ্যাল অ্যাওয়ারনেস যখন আপনার থাকবে, তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার টিমের স্ট্রেসটা কমে যাবে। প্রয়োজনে আপনি আরো টিমমেট নিয়োগ করতে পারেন। আলটিমেটলি কি হবে, যখন টিমে সবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, যখন আপনার কলিগদের বা আপনার টিমের বা আপনার নিজের স্ট্রেসটা কমে যাবে, আলটিমেটলি একটা টিম কিন্তু খুব ভালো পারফর্ম করবে, রাইট? সবাই আপনাকে খুব ভালো রেসপেক্ট করবে, সবাই আপনাকে খুব পছন্দ করবে, এবং এজ এ রেজাল্ট আপনার ডিপার্টমেন্ট থেকে লোক টার্নওভার কম হবে, মানে লোক কম চলে যাবে। দেখবেন যে আপনার ডিপার্টমেন্ট থেকে লোকজন জব ছাড়তেছে না, আপনার ডিপার্টমেন্টের লোকজন স্টে করতেছে বেশি। এটা কি ক্লিয়ার হয়েছে না এবার ভাইয়া? জি ভাই, থ্যাংক ইউ। পারফেক্ট। সো দেন যখন আপনার ফিল্ডে আমরা কাজ করি, ফিল্ড বলতে আমরা বোঝাই যখন একটা টিমে কাজ করি, ফিল্ডে কাজ করি, সো যাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের স্কোরটা অনেক বেশি হাই, তারা সবচেয়ে বেস্ট টিমমেট হিসেবে সবাই কাউন্ট করে। এইটা এখন আমাকে বলেন, আপনাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের যে স্কোর, আপনারা যারা স্কোরটা অলরেডি মানে দেখেছেন, তারা একটু চিন্তা করেন যাদের স্কোরটা একটু হাই আসছে, রাইট? আউট অফ 10 যারা 7, 8, 9, 10 পেয়েছেন, তাদের কিন্তু হচ্ছে তারা কিন্তু সবচেয়ে বেস্ট টিমমেট, সবাই কিন্তু তাদেরকে পছন্দ করে, রাইট? একটু মিলায় দেখেন, আপনারা যারা টেস্ট দিয়েছেন, আপনাদের যাদের স্কোরটা অনেক হাই আসছে, এই মানুষগুলো একটু এনার্জেটিক হয়, তারা নিজেরা সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে খুব ভালোভাবে, ঠিক আছে? যারা ইমোশনাল ইন্টেলিজেন্সের স্কোর যাদের হাই, যারা হাইলি ইমোশনালি ইন্টেলিজেন্ট, সেই মানুষরা তারা সেলফ অ্যাওয়্যার, তারা জানে নিজের সম্বন্ধে, তারা তাদের আইডিয়া আছে যে তাদের কখন তারা ইমোশনাল হয়ে যাচ্ছে, কখন তাদের রাগ উঠতেছে, কখন তারা কষ্ট পাচ্ছে, জিনিসটা তারা বুঝে, তাদের নিজের আবেগগুলো তারা বুঝে এবং বুঝে সেটাকে কন্ট্রোল করতে পারে, যারা হাইলি ইমোশনাল। হ্যাঁ, এবং তারা এতটাই মোটিভেটেড, এই যে আপনার সেটব্যাক যেটাকে আমরা বলি পিছে ফিরে থাকা, বা হচ্ছে আপনার কুসংস্কার, বা হচ্ছে আপনার থাকে না পিছনে পড়ে থাকা মানুষগুলা, সেইখান থেকে তারা উঠে আসতে পারে, তারা বের হয়ে আসতে পারে। এবং যাদের ইমোশনাল ইন্টেলিজেন্সের স্কোরটা অনেক বেশি হাই, তারা ইনিশিয়েটিভ নিতে পছন্দ করে, তারা ইনিশিয়েটিভ নিতে পারে, তারা রিস্ক নিতে পারে, তারা চ্যালেঞ্জ নিতে পারে। এইটা আপনারা যারা টেস্ট স্কোরটা আপনারা যাদের আপনাদের হাতে স্কোর আছে, আপনারা নিজেদেরকে মিলায় দেখেন। সো এই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্সটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এবং টিম ওয়ার্ক, আপনার পার্সোনাল লাইফে। সো এই যে ক্যারেক্টারিস্টিক গুলো, যে যারা ইমোশনালি ইন্টেলিজেন্ট, যাদের স্কোর অনেক বেশি হাই, সেই মানুষগুলো খুব এনার্জেটিক হয়। দেখেন, এই যে এনার্জেটিক বলতে তো আপনি বুঝছেন, এই দেখেন আমি যদি আমাকে একটা এক্সাম্পল দিই, সারাদিন কাজ করে আসার পর দেন এগেইন আপনাদেরকে নিয়ে আমি সেশনে বসে গেলাম, রাইট? তো শুধু আমি না, আপনাদেরকে আমি বলবো যে আপনারাও ইমোশনালি ইন্টেলিজেন্ট, হাইলি ইন্টেলিজেন্ট বলেই আপনারা সেই চ্যালেঞ্জিং ইনিশিয়েটিভ আপনারা নিতে পারছেন আউট অফ মেনি পিপল। সেই ইনিশিয়েটিভটা নিয়ে কিন্তু আপনারা সেশনে জয়েন করেছেন, রাইট? আপনাদের টাইম থেকে আপনারা বের হয়ে এসেছেন, মোটিভেটেড হয়ে বের হয়ে এসে নিজে মোটিভেটেড যে ফাইন, লেটস চেঞ্জ আওয়ারসেলফ। যদিও আপনারা খুব বেশি অ্যাক্টিভ থাকেন না, যদিও আপনারা মানে এখন পর্যন্ত টিউনিংটা গ্রুপের এখনো ঠিক হয় নাই, বাট তাও আমি বলবো যে আপনারা এনার্জেটিক, অবশ্যই আপনারা খুব তাল মিলায় চলতেছেন, চলতে পারতেছেন, বা চেষ্টা করবেন। সো মূলত যদি আমি সামারি করি, যে মানুষগুলো ইমোশনালি ইন্টেলিজেন্ট, যাদের স্কোর অনেক বেশি, দ্যাট মিনস যারা ইমোশনালি ইন্টেলিজেন্ট, তারা সবচেয়ে বেস্ট টিমমেট হয়, তারা সবচেয়ে বেস্ট লিডার হয়, বেস্ট বস হয়, বেস্ট পার্টনার হয়, রাইট? এবং সেই মানুষগুলো খুব এনার্জেটিক থাকবে, তাদের বৈশিষ্ট্য, তারা সবার সাথে খুব ভালোভাবে তাল মিলা চলতে পারবে, তারা জানে, তারা খুব বেশি সেলফ অ্যাওয়্যার, তারা জানে তাদের ভিতরে কখন কি হচ্ছে, কখন তাদের ইমোশনটাকে কন্ট্রোল করতে হবে, এবং সেই মানুষগুলো ইনিশিয়েটিভ নিতে পছন্দ করে, সেই মানুষগুলো রিস্ক নিতে পছন্দ করে, রাইট? এখান থেকে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, সো যদি প্রশ্ন না থাকে, আপনারা কি সবার স্কোরটা একটু বলতে পারেন, যে আপনাদের স্কোরটা কি আসছিল চ্যাট বক্সে, কি আমরা একটু আমাদের স্কোরটা বলবো? অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা সবাই একটু যদি আমাকে স্কোরটা শেয়ার করতেন, আমি একটু দেখতাম আপনাদের স্কোরটা। করেছি ভাই, হোয়াটসঅ্যাপ গ্রুপে করেছি। ওকে, হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন একটু করেন, এর আগে করলে হয়তো আমি ভুলে যাব। এখন আর একটু করেন, আমি একটু গ্রুপে দেখে নিই আপনাদের স্কোর কার কেমন আসছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু শেয়ার করি আমরা। ওকে, সাইদ ভাই হচ্ছে 5, 8, 10, 9। সো 5 মানে হচ্ছে সেলফ অ্যাওয়্যার, আপনি কখন
এক্সাইটেড হয়ে যান, বা আপনার কখন আপনি কোন ইমোশনটা আপনার মধ্যে কখন কি হয়ে যাচ্ছে আপনি সেটা খুব কম অ্যাওয়্যার। হ্যাঁ, আপনি নিজেকে যতটুকু আপনি অ্যাওয়্যার না, বাট আপনি নিজেকে খুব ভালো ম্যানেজ করতে পারেন, রাইট? আপনার কাজগুলা, আপনার সারাউন্ডিংস আপনি খুব সুন্দর করে ম্যানেজ করতে পারেন। সোশ্যাল অ্যাওয়ারনেস আপনার 10%, অন্যরা কি কি ভাবতেছে, অন্যরা কি ভাববে, এইটা আপনি খুব ভালো বুঝছেন, এটাতে 10 out of 10, 100% মার্ক আপনার। রিলেশনশিপ ম্যানেজমেন্টে 90%, যে আপনি ম্যাক্সিমামটা ম্যানেজ করতে পারেন, রাইট? কিন্তু ভাই নিজেকে তো ম্যানেজ করতে পারি না, তাহলে সেলফ অ্যাওয়ারনেস নাই তো। সেলফ অ্যাওয়ারনেসটা হচ্ছে যে আপনি নিজে হয়তো বুঝেন না যে কোন জায়গাটা কখন আপনি আপনার ভিতরে কি চলে। হ্যাঁ, সো এটাই যে সবচেয়ে লাস্ট কথা, এটা না, জাস্ট এটা একটা ইন্ডিকেটর, জাস্ট একটা আইডেন্টিফিকেশন যে আপনি কতটা বুঝেন। হ্যাঁ, তো এটাই যে সবচেয়ে বেস্ট স্কোর, এটার মধ্যে দিয়ে যে আপনাকে ডিফাইন করবো এটা না, বাট এটা একটা ইন্ডিকেটর। হ্যাঁ, সো আপনার যেটা কাজ করতে হবে, আপনার সেলফ অ্যাওয়ার নিয়ে নিয়ে অনেক বেশি কাজ করতে হবে, রিলেশনশিপ ম্যানেজমেন্ট নিয়ে আপনার একটু কাজ করতে হবে, এবং সেলফ ম্যানেজমেন্ট নিয়ে আপনার কাজ করতে হবে। গ্রেট। সো দেখেন সাজি আপা রিলেশনশিপ ম্যানেজমেন্টে 10 out of 10, বাকি সবটাতে 7। উনি 70% বুঝে এবং 70% ম্যানেজ করতে পারে, যতটুকু বুঝে না ততটুকু উনি ম্যানেজ করতেও পারে না। এবং সোশ্যাল অ্যাওয়ারনেস যতটুকু বুঝে ততটুকু তিনি সোশ্যাল অ্যাওয়ারনেস। আচ্ছা, তারপরে হচ্ছে আরেকজন 9 6 7, ওকে, শ্রাবণী, সে হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস 9, মানে সে অনেকটা বুঝে, তার নিজের বিষয়গুলো, নিজের আবেগগুলো সে বুঝে, নিজেকে ম্যানেজ করতে পারে একটু কম, এবং সোশ্যাল অ্যাওয়ারনেস তার খুবই কম, অন্যরা কি ভাববে এটা নিয়ে, অন্যের উপরে কি ইফেক্ট পড়বে এটা সে একটু কম বুঝে এই জায়গাটায়। রিলেশনশিপ ম্যানেজমেন্টে 70%, মানে এটা তো তার ইমপ্রুভমেন্ট করার অনেক জায়গা আছে, বাকি আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এই তো মোটামুটি পাইলাম। আপনারা, এটাই আমি আপনাদেরকে বলবো যে আপনাদের স্কোরটা যাদের 10, এটা হচ্ছে 10 out of, হ্যাঁ। সো সেলফ অ্যাওয়ারনেসে আপনার মার্ক যদি 50% হয়, তার মানে হচ্ছে আপনি অর্ধেক বুঝেন যে আপনি কখন ইমোশনাল হয়ে যাচ্ছেন, আপনি কখন রেগে যাচ্ছেন, আপনি হ্যাপি থাকেন, বা আপনি কখন সারপ্রাইজ হন। তো এই জিনিসটা আপনি 50% টাইমস বুঝেন, আর বাকি 50% টাইম আপনি হয়তো বুঝতে চান না, হয়তো আপনি বুঝেন না, আপনি সেলফ অ্যাওয়ার না। তো যাদের সেলফ ম্যানেজমেন্টে 10 out of 10, তার মানে হচ্ছে আপনি নিজেকে পুরোপুরি ম্যানেজ করতে পারেন। আর যাদের সেলফ ম্যানেজমেন্টের স্কোরটা অনেক কম, তার মানে হচ্ছে যে আপনি নিজেকে খুব বেশি ম্যানেজ করতে পারেন না। 10% মানে 7 মানে হচ্ছে 70%, তার মানে আপনি নিজেকে 70% ম্যানেজ করতে পারেন, বাকি 30% আপনি এলোমেলো হয়ে যান। ওকে, সো দিস ইজ দ্য রেজাল্ট। সোশ্যাল অ্যাওয়ারনেস মানে হচ্ছে যে অন্যরা আপনাকে নিয়ে কি ভাববে, কে কি ভাবতেছে আপনাকে নিয়ে, বা আপনি একটা কাজ করলে, আপনি একটা কথা বললে অন্য মানুষটা কতটুকু, মানে কিভাবে ভাববে, সে কি কষ্ট পাবে কি পাবে না, সেই বিষয়টা যে আপনি ভাবতেছেন, সেটাই হচ্ছে আপনার সোশ্যাল অ্যাওয়ারনেস। তো এটা আমরা অনেকেই ভাবি, আবার অনেকেই আমরা ভাবিও না। সো যাদের সোশ্যাল অ্যাওয়ারনেসটা বেশি, তারাও কিন্তু খুব বেস্ট টিমমেট, তো তাদেরকে মানুষ পছন্দ করে, মানুষ কিন্তু তাদের কাছে আসে, তাদের প্রবলেম গুলো শেয়ার করে, রাইট? রিলেশনশিপ ম্যানেজমেন্টটা হচ্ছে, সেটা আপনার পার্সোনাল হোক, সেটা আপনার প্রফেশনাল লাইফে হোক, সো রিলেশনশিপ ম্যানেজমেন্টে আপনার হাই স্কোর, দ্যাট ইন্ডিকেটস যে আপনি প্রফেশনাল পার্সোনাল সব রিলেশন গুলো আপনি ম্যানেজ ঠিক মতো করতে পারেন। ওকে, তো এই হচ্ছে স্কোরের মেইন মিনিংটা। এখান থেকে যদি কারো কোনো প্রশ্ন থাকে, নাও ইউ ক্যান আস্ক। হ্যালো, কবি সবাই নীরব, নিস্তব্ধ। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম সালাম। নাইমুর ভাই বলেন। ভাই আজকে লেট হয়ে গেছে, আমার ট্রেনিং ছিল তো কক্সে 2 দিন, তো আস্তে আস্তে লেট হয়ে গেল। আর আমি এটা করছিলাম ভাই, আগে টেস্ট করছিলাম ইমোশনাল ইন্টেলিজেন্সের এটা, কিন্তু এটা স্ক্রিনশট দিতে ভুলে গেছিলাম আর কি। তো সমস্যা এটা নেই, আমি আবার দেখি করে আবার দিবেন। করে দিব আপনাকে। জি, আমার প্রশ্নটা ছিল হচ্ছে কারো কোনো প্রশ্ন আছে কিনা। ওকে, মতামত শেয়ার করা না, প্রশ্ন আছে কিনা। অজয় ভাই, আপনি আনমিউট করতে হবে, আপনাকে শুনতে পাচ্ছেন, আপনাকে আনমিউট করলে আমরা আপনাকে শুনতে পারবো, আপনি কিছু বলতে চাচ্ছেন। অজয় দা, আপনাকে আনমিউট করতে হবে। হ্যাঁ, ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? সো যারা করেন নাই, একটু নিজেকে টেস্ট করেন, ভালো লাগবে যখন নিজেকে জানবেন বেশি, তত বেশি কিন্তু আপনার ভালো লাগা কাজ করবে, রাইট? সো হ্যাঁ, অজয় দা, এবার আপনাকে শুনতে পাবো, বলেন। আপনাকে খুব ভালো শুনতে পাচ্ছি না, কথা বোঝা যাচ্ছে না।
হ্যাঁ বস, আমি এটা অনেকক্ষণ ছিলাম, আমি অনেকজন রিঅ্যাকশন পেয়েছি। হ্যাঁ, আমি এটা ভালো অবজার্ভ করতেছি। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সো সেলফ অ্যাওয়্যার, আপনি আপনার কখন আপনার কখন আপনি হ্যাপি থাকেন, কখন আপনি সারপ্রাইজ হন, কখন আপনি ডিসগাস্টেড ফিল হয়, কখন আপনার স্যাডনেস থাকে, কখন আপনি ভয় পাচ্ছেন, এই জিনিসটা বুঝতে পারা, এটা কিভাবে বুঝবেন? যাদের কম তারা আজকে থেকে নোট ডাউন শুরু করে দেন। আপনি জাস্ট অবজার্ভ করেন, আপনার অবজারভেশন স্কিলটা বাড়ান, আপনার বিহেভিয়ারের উপরে আপনি অবজার্ভ করেন যে কখন আপনার ভাল লাগতেছে, কখন আপনার কিছুই ভাল লাগতেছে না, কখন আপনি খুব বেশি বিরক্ত হন, কখন আপনি সারপ্রাইজ হন। এটা আপনি লিখে রাখেন যে আমি এই কাজটা করলে আমি খুব রেগে যাই, এটা করাই যাবে না, এই কাজটা যদি আমার সাথে কেউ করে আমার প্রচন্ড বিরক্ত লাগে। এই যদি কাজটা হয়, যারা ঘুরতে খুব পছন্দ করে তাদেরকে আপনি একটা ফ্রি যদি অফার করেন যে থাইল্যান্ডে তার হচ্ছে 3 রাত থাকা খাওয়া ফ্রি, প্লাস হচ্ছে আপনার প্লেনের টিকিট কেউ ফ্রি দিচ্ছে, সে তো পুরাই মানে হ্যাপি হয়ে যাবে, তার দুঃখই থাকবে না কোনো কিছু, তাই না? তো সে খুবই সারপ্রাইজ হবে, সে খুব হ্যাপি হয়ে যাবে। তো কোন কোন জিনিসগুলো আপনার হ্যাপিনেস এর কারণ, কোন কোন জিনিসগুলো আপনার রাগের কারণ, কোন জিনিসগুলো আপনি ডিসগাস্টেড ফিল করেন, কোন জিনিসগুলো আপনার আসলে কোন ইমোশনটা আসে, এইটা নিজেকে নিয়ে থিঙ্ক করেন, নিজেকে অবজার্ভ করেন, নিজেকে সময় দেন। ফ্রি যখন আপনারা থাকেন, সেই ফ্রি টাইম গুলোতে ফেসবুকে বা হচ্ছে আপনার ফোনে কথা না বলে, ফেসবুকে না করে নিজেকে নিয়ে ভাবেন, আজকে থেকে নিজেকে নিয়ে চিন্তা করেন, দেখবেন যে বের হয়ে আসবে। যাদের স্কোর অনেক কম তারা আপনাদের স্কোরটা বাড়ানোর জন্য নিজেকে নিয়ে আপনি থিঙ্ক করেন যে ফাইন, ও তার মানে হচ্ছে এই এইগুলা করলে আমি শিওর রেগে যাব। আজকে যদি এই মুহূর্তে আপনাকে নিয়ে কেউ একটা বাজে কথা বলে, আপনি কিন্তু রেগে যাবেন। কয়জন আছে যে আপনি নিজেকে সামলাতে পারবেন, নিজেকে খুব শান্ত রাখতে পারবেন? এই জিনিসটা বুঝেন, নিজেকে নিয়ে অবজার্ভ করেন, তাহলে নিজের অ্যাওয়ারনেসটা তৈরি হবে বেশি। ওকে, ওকে। সেলফ ম্যানেজমেন্ট হচ্ছে আপনি প্রথম কথা হচ্ছে যতটুকু বুঝেন, অনেকেই ঠিক ততটুকু ম্যানেজ করতে পারে, যেমন আমার ক্ষেত্রে বা অনেকের ক্ষেত্রেই, তারা যতটুকু বুঝে ততটুকু ম্যানেজ করতে পারে, যতটুকু বুঝে না ততটুকু ম্যানেজ করতে পারে না। সো সেম, ম্যানেজ করতে শিখেন, আগে বুঝেন, কারণ না বুঝলে তো আপনি ম্যানেজ করতে পারবেন না। আগে আপনাকে বুঝতে হবে, দেন আপনাকে নিজেকে ম্যানেজ করতে হবে, রাইট? সেম সোশ্যাল অ্যাওয়ারনেস, যত বেশি নিজেকে বুঝবেন, ঠিক যত বেশি চিন্তা করবেন অন্যজনকে নিয়ে, যত বেশি চিন্তা করবেন আদার পার্সনকে নিয়ে, যে সে কি ভাববে, এটা বললে সে কি হবে না হবে, সেটাই হচ্ছে তত বেশি আপনার সোশ্যাল অ্যাওয়ারনেস তৈরি হবে। রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রটাও সেম। আপনার রিলেশনশিপটিকে তাকে কিভাবে, রিলেশনশিপের মধ্যে অনেক বলে বিষয় আছে, সেখানে ট্রাস্ট, সেখানে আসবে সিম্প্যাথি, সেখানে আসবে এমপ্যাথি। রিলেশনশিপ ইজ কম্বিনেশন অফ সো মেনি থিংস, ওকে? এই বিষয়গুলো আপনার বুঝতে হবে, যে যত বেশি বুঝবে, যে যত বেশি অ্যাপ্লাই করবে, যত বেশি আপনি হেল্পফুল হবেন, যত বেশি আপনি কোঅপারেটিভ হবেন, যত বেশি আপনি স্যাক্রিফাইস করতে জানবেন, ঠিক যত বেশি আপনি হেল্পফুল হবেন, ঠিক তত বেশি আপনার রিলেশনশিপ ম্যানেজমেন্টের আপনি অনেক বেশি স্কোর আপনার থাকবে, রাইট? সো এই হচ্ছে মূল 4টা ডোমেইন। লেটস সি, আমরা এখন মূলত কথা বলবো আমরা এটা কিভাবে ইমপ্রুভ করব। যে কথাগুলো বললাম, যে নিজের জন্য হচ্ছে কয়টা, 2টা, একটা হচ্ছে সেলফ অ্যাওয়ারনেস, একটা হচ্ছে সেলফ ম্যানেজমেন্ট। আর অন্যের জন্য যদি আমরা চিন্তা করি, সোশ্যাল অ্যাওয়ারনেস এবং রিলেশনশিপ ম্যানেজমেন্ট, দুইটাতে অন্য পার্সন জড়িত আছে, আর দুইটা হচ্ছে নিজের জন্য, নিজেকে চিনা, নিজের বিষয়গুলোকে বোঝা এবং নিজেকে ম্যানেজ করা। সো সেম দেখেন, ডোমেনটাতে যেটা বলা আছে কম্পিটেন্সি, যেটাকে আমরা বলবো যে ইমোশনাল সেলফ অ্যাওয়ারনেস। সেলফ অ্যাওয়ার বলতে ইমোশনালি আপনি কতটা অ্যাওয়ার, যেটা আমি এতক্ষণ এক্সপ্লেন করলাম। ঠিক সেলফ ম্যানেজমেন্ট হচ্ছে ইমোশনাল সেলফ ম্যানেজমেন্ট, অ্যাডাপ্টিবিলিটি, অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড এবং হচ্ছে পজিটিভ আউটলুক। ওকে, যে আপনি কতটুকু ইমোশনাল টাইমটাতে নিজেকে কতটুকু ম্যানেজ করতে পারেন, আপনি কতটুকু অ্যাডাপ্টেবল, কতটুকু আপনি নিজেকে চেঞ্জ করতে পারেন, নিজেকে কতটুকু আপনি মানায় নিতে পারেন, রাইট? এবং অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড পারসন, সেলফ ম্যানেজমেন্ট মানে হচ্ছে যে রেজাল্ট ওরিয়েন্টেড বা অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড। ওকে, যে ফাইন, দিন শেষে যাই কিছু হোক আর না হোক, আমি দিন শেষে চাই এই কাজটা যেন আমি উদ্ধার করে নিয়ে আসি। যেমন আমার এই মুহূর্তে লাইফের যেই সিচুয়েশনে থাকুক না কেন, আমি এই মুহূর্তে লাইফের যত বাজে সময়ের মধ্যে দিয়ে যাই না কেন, আমি কিন্তু সেশন করাইতে আসছি, রাইট? আমি কিন্তু আমার যদি আমি ধরেন ফর এক্সাম্পল, আমি খুব বাজে একটা মোমেন্টের মধ্যে দিয়ে আমি আমার লাইফের টাইমটাকে পাস করতেছি, বাট আমি কিন্তু নিজের ইমোশনগুলোকে ম্যানেজ করে আমি নিজেকে অ্যাডাপ্ট করে নিছি, অ্যাডাপ্ট করে আমি আপনাদের কাছে সামনে এসে আমার
আমার অ্যাচিভমেন্টটা কি কি ছিল যে আমার আজকে আপনাদের সাথে ডেডলাইন ছিল, আজকে টাইম ছিল, স্কেডিউল করা ছিল যে আপনাদের সাথে আজকে ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলবো। আমি কিন্তু নিজেকে এই যে দেখেন এই অ্যাচিভমেন্ট ওরিয়েন্টেড পারসন যেহেতু আমি নিজেকে যেহেতু ম্যানেজ করতে পারছি, সো আমি এই সেশনে আসছি। জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে, সেম পজিটিভ আউটলুক। সো এই পার্সন গুলো খুব বেশি পজিটিভ। সো যাই কিছু হোক না কেন তারা নেগেটিভলি দেখে না, প্রত্যেকটা জিনিস থেকে পজিটিভ কিছু ভাবার মতো অনেক কিছুই আছে, রাইট? এই হচ্ছে সেলফ জায়গাটাকে, নিজের জায়গাতে সেলফ অ্যাওয়্যার এবং সেলফ ম্যানেজমেন্ট, যেটা আপনারা আপনাদের এই লিঙ্কটাতে যা 40টা কোয়েশ্চেন আনসার করলেই মোটামুটি আপনাকে একটা স্কোর দিয়ে দিবে, রাইট? দ্যাট অন্যের জায়গায় যখন আমি চিন্তা করব, আদার পিপল নিয়ে যখন আমি চিন্তা করব, তখন চলে আসবে সোশ্যাল অ্যাওয়ারনেস, এমপ্যাথি, না অর্গানাইজেশনাল অ্যাওয়ারনেস। এমপ্যাথি বলতে হচ্ছে অন্য মানুষটার প্রতি একটা সহানুভূতি, রাইট? আপনি অন্য অন্য মানুষ কি ভাবতেছে, অন্য মানুষ কি ভাববে, আপনার কোন কথা বললে সে কষ্ট পেতে পারে, কোন কথা বললে তার ভালো লাগবে, কোন কথায় তাকে একটা অন্য মানুষ কিভাবে ভাববে, সেই জিনিসটা ভাবাই হচ্ছে সোশ্যাল অ্যাওয়ারনেস। সো যদি আপনি টিমে কাজ করতে চান, দেন আপনাকে অবশ্যই আপনার সোশ্যাল অ্যাওয়ারনেস থাকতে হবে। যে আপনি এই যে ধরেন আপনি এখন সেশন করতেছেন, কোন কথা এই মুহূর্তে সেশনে বলা যাবে, কোন টপিক নিয়ে কথা বলা যাবে, কোন টপিক নিয়ে কথা বলা যাবে না, এটাও কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেস। এটাও কিন্তু আপনার কমন সেন্সে থাকতে হবে যে আমি এই মুহূর্তে কি ভাইয়ের সাথে এক্সাম্পল দিতে পারবো কিনা, আমি কি এই মুহূর্তে এই টপিক নিয়ে কথা বলতে পারবো কিনা, রাইট? এবং অর্গানাইজেশনাল অ্যাওয়ারনেস, আপনি যখন একটা অর্গানাইজেশনে কাজ করবেন, সেই অর্গানাইজেশনের কালচার, অর্গানাইজেশনের ভ্যালু, অর্গানাইজেশনের পলিসি কেমন, সেটা জানা বুঝা, সেটাও কিন্তু সোশ্যাল অ্যাওয়ারনেসের মধ্যে পড়বে। দেন লাস্ট পার্ট হচ্ছে রিলেশনশিপ ম্যানেজমেন্ট, যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ একটা পার্ট। হ্যাঁ, যখন আপনি খুব ভালো একজন ইনফ্লুয়েন্সার হবেন, তার মানে হচ্ছে যারা ইনফ্লুয়েন্স করতে পারে তারাই কিন্তু খুব ভালো রিলেশনশিপ ম্যানেজ করতে পারে, যে অর্গানাইজেশন হোক সেটা পার্সোনাল লাইফে হোক, রাইট অর রং। যারা দেখবেন যে খুব রিলেশনশিপ ম্যানেজ করতে যারা উস্তাদ, তারা কিন্তু খুব ইনফ্লুয়েন্সার হয়, তারা খুব ইনফ্লুয়েন্স করতে পারবে, এটা একদম রাইট, এটা একেবারে রাইট। তাই না? মানুষের উপর প্রভাব বিস্তার করতে হবে। তো আমার মধ্যে কি ইনফ্লুয়েন্সিং বিষয়টা আছে, আপনাদের কি মনে হয়? অনেক আছে, একটা আলহামদুলিল্লাহ। এক্সাম্পল দিতে একদম পারবেন? ভরপুর ভরপুর। এই যে একটা সবার মধ্যে এক্সাম্পল ইনফ্লুয়েন্স, চাচ্ছি। এই যে এখন মনে করেন আমরা যারা যারা আছি, হ্যাঁ, সবাইকে কি সুন্দর করে আপনি ধরে রাখছেন একদম ক্লাসের মধ্যে। ভাই এদিক দিয়ে এটা তো হচ্ছে অনেক আপনি কিছু। একটা মাল, বুঝছেন? আল্লাহ, এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস, এই যে সোশ্যাল অ্যাওয়ারনেস, এটা সো আর কারো কোনো কমেন্ট? আর কেউ বলবে না, সবাই নীরব। আচ্ছা, যারা কথা বলেন না তাদের কি কথা বলা মানা নিষেধ করছে বাড়িতে? ইমোশনের সমুদ্র, রিলেশনশিপ ম্যানেজমেন্ট করার হচ্ছে যে নলেজ, সে নলেজের সমুদ্র বলা চলে আপনাকে। এনিওয়ে, সো আমাদের সবারই হওয়া উচিত, ওকে? সো যত বেশি আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন একটা মানুষকে, যত বেশি একটা মানুষের উপর প্রভাব বিস্তার করতে পারবেন, তার মানে হচ্ছে এই জায়গাটা আপনার অনেক বেশি স্ট্রং। দে পার্সোনাল কোচ এন্ড মেন্টর। সো যারা রিলেশনশিপ ম্যানেজ করতে পারে তারা কিন্তু মানুষকে কোচ করে, মানুষকে বুঝায়, মানুষকে মেন্টরিং করে, মানুষকে কোচিং দেয়, ভাই এটা করবি না, ওটা করবি না, তুমি এটা করো, ওইটা করো। দেখবেন সেই মানুষগুলো কিন্তু, যেমন আমি যেটা দেখলাম যে সাজি আপা আপনার হচ্ছে এটাতে হচ্ছে স্কোর 10 আসছে। সো আমি যতটুকু ধারণা যে আপনি হয়তো মানুষকে আপনার জুনিয়র বা আপনার ফ্যামিলিতে, অফিসে হয়তো বা না, বাট পরিবারে আপনি হয়তো বা অনেক মানুষকেই অনেকভাবে অ্যাডভাইস দিয়ে থাকেন, বা অনেকে আপনার কাছে অ্যাডভাইস নেওয়ার জন্য আসে, রাইট অর রং? আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করবেন এই জায়গাটাই। ঘরে বলেন ভাইয়া, অথবা আমাদের অফিসে অনেক লম্বা টাইম তো আমরা অফিসে থাকি, কলিগদের সাথে তো একটা পর্যায়ে আসলে বন্ধুর মতো সম্পর্ক হয়ে যায়। তা আমরা দেখা যায় কি, মানে অনেক সময় অনেক পার্সোনাল ব্যাপারও কিন্তু আমরা শেয়ার করি, কারণ প্রায় 9 ঘন্টা আমরা একসাথে থাকি। পার্সোনাল ব্যাপার যখন শেয়ার করি, হ্যাঁ, তখন দেখা যায় কি, মানে কোনো কোনো সময় ডিসিশনটা নিতে পারে না। কি নিব আসলে, কি ডিসিশন নিব কি নিব না, বা কি মানে ইয়েস এ থাকবো না নোতে যাব, হ্যাঁ, এই বিষয়গুলোতে যখন মানে আসলে কারোর সাথে কথা বলা হয়, হ্যাঁ, তো ওই সময় দেখা যায় কি, আহ, কিছু কিছু হয়তো অ্যাডভাইস হোক বা কোনো একটা কথাই হোক, হ্যাঁ, তো ওই জিনিসগুলো কিন্তু একজনকে ডিসিশন নিতে কিন্তু সাহায্যও করে। আর একটা বিষয় যেটা, যে যে কিনা আমাকে ট্রাস্ট করবে, যে যে কিনা আমার উপর ভরসাটা রাখতে পারবে, হ্যাঁ, সেই কিন্তু আমার সাথে তার অনেক গভীর বিষয়গুলো কিন্তু শেয়ার করবে। এক্স্যাক্টলি। বা কোনো কিছু, যে কোনো জিনিস শেয়ার করার জন্য আমি কিন্তু অবশ্যই একজন
বিশ্বস্ত মানুষকেই বেছে নিব। এক্স্যাক্টলি এতটুকু মানে এতটুকুই কিন্তু সবারই থাকে। যাকে আমি বিশ্বাস করবো, যার উপরে ভরসা করতে পারবো, তার কাছেই কিন্তু আমি কোনো একটা অ্যাডভাইস এর জন্য যাবো বা কিছু একটার জন্য মানে জিজ্ঞাসা করব। ওই যে এক্স্যাক্টলি বিশ্বস্ত হওয়ার যে জায়গাটা না, এইটা একদিনে তো হয় না, ডে বাই ডে আস্তে আস্তে ওই জিনিসটা তৈরি করে নিতে হয়। এক্স্যাক্টলি এটাই হচ্ছে গিয়ে আসলে কি বলে ওই যে প্রভাব বিস্তারের বিষয়টা। এক্স্যাক্টলি যাই হোক, থ্যাংক ইউ আপু শেয়ার করার জন্য। সো না, মেইনলি আজকে হচ্ছে আজকে হুম এরকম একটা কাহিনী হয়েছে তো, হুম হুম যার জন্যই বললাম। বুঝতে পেরেছি। এইটাই। সো ডেফিনেটলি যে মানুষটা, যাদের রিলেশনশিপ ম্যানেজমেন্টের স্কোরটা অনেক বেশি হাই, দি পিপল দে ক্যান ইনফ্লুয়েন্স আদার, দি পিপল আর কোচ এন্ড মেন্টর। হয়তো বা সেটা তারা কোচিং মেন্টরিং কোনো সেশন কোর্স করে আসে নাই, বাট বাই ডিফল্ট পিপল দে কাম, তারা আসে, তাদের কাছে সাজেশন নেয় জুনিয়ররা বা অনেক সময় সেম লেভেলের পার্সনরা। ওকে, সো তারা আসলে তাদের মধ্যে কোচিং ও মেন্টরিং স্কিলটা থাকে, দেখবেন তারা কিন্তু অনেক জ্ঞান দেয় মানুষকে, রাইট? কনফ্লিক্ট ম্যানেজমেন্ট এই জায়গাটা কিন্তু তারা অনেক স্ট্রং। এই যে যেহেতু আপনি ইনফ্লুয়েন্সিং পাওয়ার আছে, যেহেতু আপনি একজন কোচ, যেহেতু আপনি ওদেরকে অনেক জ্ঞান বিতরণ করেন, রাইট? তো আপনার কাছে কিন্তু কনফ্লিক্ট গুলো নিয়ে আসে, অনেকে অনেক প্রবলেম নিয়ে আসে, ফ্যামিলির প্রবলেম নিয়ে আসে, আপনাদের কলিগরা তো আসলে পরিবেশের সবাই অ্যাটাচড না। ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর পার্সোনাল লাইফ, সো যে পিপল যারা তাদের অনেক ইনফ্লুয়েন্সিং থাকে আপনার, যেমন হ্যাঁ উনি তো এই বিষয়, তো ওনার কাছে যাই, উনি উনি ভালো পরামর্শ দিতে পারবে। তো তারা কিন্তু খুব ভালো কনফ্লিক্ট ম্যানেজ করতে পারে, রাইট? সো এটা নিজের সাথে আপনি মিলাই দেখবেন, মিলে যাবে, সবকিছু মিলে যাবে। আপনার প্রত্যেকটা ফ্যামিলিতেই একজন ব্যক্তি থাকে, আপনার হয় কাজিন, মামাতো ভাই, খালাতো ভাই বা চাচাতো ভাই, বা আপনি নিজে হতে পারেন সেই ব্যক্তি, যার কথা হচ্ছে সবাই শুনে। হ্যাঁ, মানে ও বলে সবাই ওর কথা শুনবে। বা সেই মানুষটা কিন্তু, যে যারা জুনিয়র স্কুলে সায়েন্স নিবে, আর্টস নিবে, ইউনিভার্সিটি ভর্তি হবে, সবাই কিন্তু তাদের কাছে যায়। যেমন আমারও একজন কাজিন ছিল, যখন আমি ছোট ছিলাম তখন সবাই তার কাছে যাইতো, সে যেটা বলতো সেটাই সবাই মানতো, শুনতো। সেম কনফ্লিক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রেও তাদের কিন্তু প্রায়োরিটি দেয়, তাদের কাছে মানুষ বিচারগুলো নিয়ে যায়, তো দেখো এই সিচুয়েশন, তুমি এটা সমাধান করে দাও। সেম টিম ওয়ার্ক, যখন আপনি অফিসে কাজের বেলায় যাবেন, তারা কিন্তু খুব ভালো টিম ওয়ার্ক করতে পারে, অন্যের সাথে তারা খুব টিমে খুব ভালো তারা পারফর্ম করতে পারে, তারা কাজ আদায় করে নিতে পারে। কারণ এই যে তারা যে ইনফ্লুয়েন্স করতে পারে, এই যে তারা যে কোচ, তারা যে মেন্টর, তারা সুন্দর করে কাজ আদায় করে নিতে পারে সবাইকে মিলে টিমে। এই জায়গাটা কি আপনারা সবাই বুঝতে পারছেন? আমাকে একটু বলেন এবার, এই জায়গাটা কিন্তু বুঝতে পারলে আপনারা অনেক কিছু বুঝে গেছেন। আমি আপনাদেরকে আবার বলি, ইমোশনাল ইন্টেলিজেন্স হুম হুম দিস হুম। ইজ নট এ ভেরি স্মল সাবজেক্ট, এটার উপরে মানে আপনি পিএইচডি করতে পারবেন। ওকে, দিস ইজ জাস্ট এ 2 আওয়ার সেশন, জাস্ট ইন্ট্রোডাকশন, যে আপনারা জিনিসটা জানেন, আপনারা জিনিসটা বুঝেন, তারপরে যারা ইন্টারেস্টেড থাকবেন তাদেরকে আমি আরো অনেক বেশি রিসোর্স দিব, রাইট? তাদেরকে আমি পুরো বইয়ে দিয়ে দিব সফট কপি, যে আপনি কিভাবে কিভাবে আপনি ইমোশনাল নেগোসিয়েশন করবেন। অনেক অনেক পার্ট আছে, এটা আপনার 5 দিন যদি আমি 5 দিনে যদি আমি সেশনগুলো করাই, তাও টপিক শেষ হবে না। এটা এতটাই এক গুরুত্বপূর্ণ টপিক, বাট আপনাদেরকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে। যেহেতু আমাদের এটা নিয়ে যে যত বেশি কাজ করবেন, ঠিক আপনাদের স্কিল, পিপল ম্যানেজমেন্ট বলেন, আপনার লিডারশিপ বলেন, তো জিনিসগুলো খুব বেশি ইনক্রিজ করবে। ওকে, এটা বুঝছেন? এটা নিয়ে কারো কোনো কনসার্ন আছে? বুঝেছি। এখন ভাবতেছি নিজে ইনফ্লুয়েন্সড হয় না মানুষকে ইনফ্লুয়েন্স করি। না, সামটাইম বললাম না যে আমি কিন্তু অনেক সময় অনেকে দ্বারা ইনফ্লুয়েন্স হই, আবার আমি কিন্তু ম্যাক্সিমাম মানুষকে ইনফ্লুয়েন্স করি। সো ইট ডাজন্ট মিন যে আমি ইনফ্লুয়েন্স হইলেই যে আমি ইনফ্লুয়েন্স করতে পারবো না। আমি আমার টপের কাছ থেকে ইনফ্লুয়েন্সড হই, আমি কোনো ভালো ভালো কোনো পজিটিভ জিনিস থেকে আমি ইনফ্লুয়েন্সড হই, রাইট? সো ইভেন আমিও মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারি, রাইট? কারণ এটাই হচ্ছে কম্বিনেশন, এই হচ্ছে ব্যালেন্স। হ্যাঁ, সো যদি এটা বুঝতে পারেন তাহলে আপনারা অনেক কিছুই বুঝছেন। নিজের স্কোরটাকে চেক করে দেখেন আপনার কোথায় কি প্রবলেম আছে, কোন এরিয়াটা আপনার সেটাই। ডেভেলপ করতে হবে। ওকে, এবং এই ইমোশনাল ইন্টেলিজেন্স নিয়ে যদি আপনি আরো 1 to 1 যদি আপনি ডিসকাস করতে চান, যে ভাই এই জায়গাটার সাথে অনেক কিছু রিলেটেড, স্ট্রেস ম্যানেজমেন্ট এই জায়গার সাথে, মেন্টাল হেলথ ইস্যু রিলেটেড, এই জায়গার সাথে অনেক কিছু রিলেটেড। সো ইমোশন নিয়ে যদি আপনাদের আরো ইন ডেপথ প্রশ্ন থাকে, আমার গ্রুপে রুশদিনা আপু আছে, প্রয়োজনে আমি ওনাকে একদিন লাইভে নিয়ে আসবো। আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে বা আরো কোনো প্রশ্ন থাকে, আরো ইন ডেপথে জানতে চান, আমি আপনাদেরকে বললাম যে এমএসএফ এর টেম্বো একটা ওয়েবসাইট, ট্রেনিং ওয়েবসাইট আছে, যেটাতে এটা পাবলিক অ্যাক্সেস, এটা আপনি আপনার পার্সোনাল ইমেল আইডি দিয়ে আপনি ওপেন করতে পারবেন। তো সেখান থেকে আপনি দেখতে পারেন, বাট বাট সেটা থেকে আপনারাও শিখতে পারেন, মানে অনেক বেশি কমপ্লিকেটেড, আপনারা অনেক কিছু বুঝবেন না। হয়তো আমি আপনাকে যেভাবে বোঝাচ্ছি, যেহেতু এটা ওইটা ইংলিশে, আপনি হয়তো তেমনটা বুঝবেন না, বাট আপনাদেরকে আমি বলতে পারি, যদি আপনারা জানতে চান শিখতে পারেন। আর যাদের বইয়ের সফট কপিটা লাগবে, সো দেন ইউ ক্যান আস্ক, আমি শেয়ার করতে পারবো, কারণ গ্রুপে শুধু শেয়ার করে লাভ নেই, আপনারা দিলাম কেউ পড়লেন না,
অ্যাকচুয়ালি যার দরকার হবে আমাকে জিজ্ঞেস করুন, আমি আপনাকে দিয়ে দিব, সময় সময় দেখে নিলেন। অনেক অনেক ইমোশনাল নেগোসিয়েশন একটা চমৎকার জিনিস। অনেক সময় দেখবেন যে ফ্যামিলিতে নেগোসিয়েট করতে হয়, ম্যাক্সিমাম নেগোসিয়েশন হয় ইমোশন দিয়ে। হ্যাঁ, ফ্যামিলি মেম্বাররা, সিনিয়ররা, বাবা মা অনেক সময় নেগোসিয়েট করে আপনার সাথে ইমোশনালি, এবং আপনারা মাঝে মাঝে বাবা মার সাথে ইমোশনালি নেগোসিয়েট করেন, আমাকে বাইক কিনে দিতেই হবে, আমাকে আইফোন 13 প্রো ম্যাক্স কিনে দিতেই হবে। এখন হয়তো আপনারা বলেন না, যে সবাই যেহেতু জব করেন, ওইটা কিন্তু আমরা এক সময় অনেক বেশি করছি, ইমোশনাল হয়ে যাচ্ছি, না খাবো না, না দিলে এটা করবো, না দিলে ওইটা করবো না। তো অনেক সময় বাবা মাও ইমোশনালি আপনাদেরকে মানে ফোর্স করে অনেক বিষয় নিয়ে, যে না এর বিয়ে করতে হবে, এর বিয়ে না করলে তুই আমার এই না সেই না। তো ইমোশনাল নেগোসিয়েশন কিন্তু একটা বড় রকমের চ্যাপ্টার, এটা আমি যদি এখানে আনি নাই, কারণ এটা নিয়ে কথা বললে কথা বলা শেষ হবে না। যারা আরো অ্যাডভান্স লেভেলে ইমোশনাল ইন্টেলিজেন্স জানতে চান, শিখতে চান, বুঝতে চান, ইমোশনাল ইন্টেলিজেন্স একটা বই আছে রুশদিন আপুর, সেটা আপনারা কিনতে পারেন, কত 200-250 টাকা দাম। আপনারা চাইলে আমি গ্রুপে আমাকে বলে দেন, আমি লিঙ্ক দিয়ে দিব, এটা বাংলায়, তো সবাই পড়তে পারবেন। এটা পড়লে আপনাদের এই ইমোশনের নলেজটা আপনার ইনক্রিজ হবে, রাইট? আমার আছে। গ্রেট। সো আমারও আছে, যদি আপনাদের লাগে আমি রকমাই.com থেকে আপনি আমাকে বলেন, লিঙ্ক দিব না, রুশদিন আপুর। সো এটা আপনারা কিনে পড়তে পারেন, ভেরি ইফেক্টিভ বুক। হ্যাঁ, আর যদি কেউ ফ্রি চান, সেটা আমার কাছে ইংলিশ ভার্সন আছে যেটা অনেক মানে অনেক অনেক বড়, সেটা চাইলে আপনারা নিতে পারেন। ওকে, সুপার। সো এবার বলেন কিভাবে আমরা ইমপ্রুভ করব, রাইট? ভাইয়া একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি জি শিওর। ওই যে আগের স্লাইডে ওই যে ইমপ্যাথি নামে একটা শব্দ দেখলাম ভাইয়া। তো ওই ইমপ্যাথি আর হচ্ছে যে সিম্প্যাথির মধ্যে একটু ছোট্ট করে যদি বলতেন ভাইয়া, তফাৎটা অ্যাকচুয়ালি কি? আপনি যদি গুগলে সার্চ দেন, কমপ্লিটলি পাওয়া যাবেন, এমপ্যাথি সিম্প্যাথি সবগুলাই। হ্যাঁ, এটা নিয়ে আমি অলরেডি অনেক কথা ভাইয়া বলছি। ওইটা ওই যে ডিকশনারিতে দেখতেছি সিমিলার সব অর্থ দেখাচ্ছে, ওই সহানুভূতি সহানুভূতি, কিন্তু দুটার মানেই তো সহানুভূতি যদি হয়, তাহলে তফাৎটাই বা কি হলো বেসিক্যালি? আচ্ছা, এক্স্যাক্টলি যদি আমি আপনাকে গুগল ধরে বলি যেটা ডেফিনেশনটা কি, ওকে, আমি আপনাকে একদম খুব সুন্দর করে বুঝাইছি, যেটা হচ্ছে আপনার মানে আপনার প্রতি ভাই, জি নাইম ভাই, সাইদ ভাই, শিওর। আমি কি একটু বলবো? হ্যাঁ হ্যাঁ শিওর। মানে সরি আপনাকে ইন্টারাপ্ট হ্যাঁ করার হ্যাঁ, জন্য, মানে সমস্যা আমি নাই। আসলে হ্যাঁ মানে শিওর। মেডিকেল থেকে আমি বলতে চাচ্ছিলাম আর কি, ব্যাকগ্রাউন্ড থেকে, যে সিম্প্যাথি হচ্ছে সহানুভূতি আর এমপ্যাথি হচ্ছে সহমর্মিতা আর কি। হ্যাঁ, তো সিম্প্যাথি হচ্ছে আমরা যেটা মানে একজনের কষ্টটাকে আমরা হচ্ছে আমি আমার পক্ষ থেকে তার কষ্টটা ফিল করতেছি, যে আপনি এক্স্যাক্টলি। কষ্ট পাচ্ছেন, আমি ফিল করতেছি যে হ্যাঁ আপনি কষ্ট পাচ্ছেন। আর এমপ্যাথি সেটা হলো যে আমি আপনার জায়গায় দাঁড়ায় আপনার কষ্টটাকে ফিল করতেছি, জাস্ট আপনার মতো করে কষ্টটাকে ফিল করতেছি, মানে আপনার এক্স্যাক্টলি। হয়ে ফিল করতেছি। জিনিসটা হচ্ছে এই পার্থক্য, জাস্ট ছোট একটা পার্থক্য। এক্স্যাক্টলি। সো আনিস ভাই, কি ক্লিয়ার আপনি? হ্যাঁ জি ভাইয়া, বুঝতে পারছি। সো এটা আপনি গুগলে সার্চ দিলে আপনাকে সুন্দর করে বলে দিবে। জিনিসটা খুবই কাছাকাছি। একটা হচ্ছে যেটা সাইদ ভাই বললো, যে আপনার জায়গায় দাঁড়ায়া বুঝা, আর একটা হচ্ছে যে আপনি যে আছেন আপনার সাথে সহমর্মিতা, যে হ্যাঁ ভাই, যেমন আপনি এখন মন খারাপ, আমিও যে খুব সুন্দর করে বললাম যে হ্যাঁ কি হলো ভাই, মানে এটা তো আসলে খুব মানে বিষয়টা ঠিক হলো না আপনার, আপনি কষ্ট পায়েন না। আরেকটা হচ্ছে যে ঠিক আছে, আপনি যে কষ্ট পাচ্ছেন সেটা আমি জাস্ট হচ্ছে বুঝতেছি, আপনাদের কাছে সিম্প্যাথি কাজ করতেছে। হ্যাঁ, তো এটা আপনি ইন ডিটেইলসে যদি আপনি সার্চ দেন, আরো আপনি গুগলে পাওয়া যাবেন এমপ্যাথি ভার্সেস সিম্প্যাথি। আপনি ইউটিউবে সার্চ দিলে আপনাকে অনেক বেশি ইনডেপথে নিয়ে যাবে। তো মেইন কথা হচ্ছে যে অন্যের প্রতি আপনার আবেগ, অন্যের প্রতি আপনার সহমর্মিতা, অন্যের প্রতি আপনার হচ্ছে অন্যকে নিয়ে ভাবা, যে তার এখন সে কষ্ট পাচ্ছে, ফাইন, তো তার জায়গাটা যা নিজেকে দাঁড় করায়, যে আমি যদি তাকে কথাটা বলি, যে আমি কিন্তু এগুলো এক্সাম্পল দিয়েই বলছি, যে এখন এই মুহূর্তে আমি যদি তার এই কথাটা বলি, সেই কষ্টটা পাইতে পারে, সেই জিনিসটা আগে থেকে বুঝা। হ্যাঁ, বা কেউ যদি কে কোন ইমোশনে আছে, খুব হ্যাপি একটা মোমেন্টে কেউ আছে, আপনি সেখানে মাঝখানে যে আমার একটা কথা বললেন, তার সেই হ্যাপিনেস মোমেন্টটাই নষ্ট হয়ে গেল, রাইট? বা একজন খুব আপসেট মাইন্ডে আছে, আমরা অফিসে প্রায় সময় যেটা করি কি, যেমন অনেক ক্লোজ কলিগদের সাথে অনেক ফাইজলামি ঠাট্টামি করি। হ্যাঁ, তো একদিন হয়তো তার ফ্যামিলি মেম্বার কোনো কারণে কোনো ঝামেলা হয়েছে বা কোনো কারণে সে আপসেট, সেই দিনও যদি আপনি তার সাথে এরকম ফাইজলামি করেন না বুঝার কারণে, তাহলে কিন্তু একটা বড় ধরনের একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যাবে, তাই না? তো এই জিনিসটা বুঝা, এই জিনিসটা ফিল করা, এবং যখন আপনি জিনিসটা ফিল করতে পারবেন, বুঝতে পারবেন, অন্যের জায়গায় নিজেকে বসাতে পারবেন, তখন দেখবেন যে আপনি তার সাথে এই কাজগুলো করবেন না। তাতে যেটা হবে কি, আপনাদের রিলেশনশিপটা ঠিক থাকবে, এবং আপনি দেখবেন আপনার সবচেয়ে বেস্ট ফ্রেন্ড তারই মনে করবেন যে আপনার সবচেয়ে বিপদের সময়গুলোতে আপনার সাথে পাশে এসে দাঁড়াইছে, রাইট? সেলফ ইমপ্রুভমেন্ট আমরা কিভাবে ইমপ্রুভ করব?
সেলফ, সেলফের জায়গায় ইমপ্রুভ ইমোশনাল সেলফ কন্ট্রোল, এবং অন্যের জায়গায় হচ্ছে ইমপ্রুভ এমপ্যাথি, রাইট? ডোন্ট এক্সপ্লোর হোয়েন থিংস ডোন্ট গো ইউর ওয়ে। সো সবকিছু আপনি করতে যান না যদি সেটা আপনার মতো করে না যায়। ভাই এটা হচ্ছে না, ফাইন, এটা নিয়ে আপনার তো বাড়াবাড়ি করার দরকার নাই। সমস্ত কাজের জন্য আপনি যে ক্রেডিট নেবেন না। যদি আপনি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সটাকে বাড়াইতে চান, আপনি সব যেটা হচ্ছে না, যেটা আপনাকে দিয়ে হচ্ছে না, বারবার আপনি একটা রেজাল্ট আপনাকে দিয়ে আসতেছে না, সো সবকিছু আপনি এক্সপ্লোর করতে যাবেন না। সবকিছুর জন্য আপনি ক্রেডিট নেবেন, আপনি আপনার টিমদেরকে ক্রেডিট নেবেন, জাস্ট নিতে দেন না। সবসময় নিজের মানে কিছু লোক দেখবেন সবসময় বলে নিজে আমি এটা করছি, আমি এটা করছি, এটা আমার জন্যই হয়েছে, আমি এত ভালো, আমি এত ভালো। হ্যাঁ, আমি সবসময় বলি যে সেলফ মার্কেটিং একটা কথা আছে, নিজেকে আপনি অবশ্যই সেল করবেন, নিজেকে নিয়ে আপনি নিজের ঢুল আপনি পিটাবেন, বাট নট অলওয়েজ। সবার সামনে যখন আপনি সবসময় একটা মানুষের সামনে বলতে পারবেন আমি এই করছি, আমি সেই করছি, আমি না থাকলে হইতো না, এতে কিন্তু টিম আপনার প্রতি কমপ্লিটলি মানে ফেড আপ হয়ে যাবে, রাইট? সো টিমকে কখনো রাগা মানে সবসময় টিমের সব ক্রেডিট নেওয়া যাবে না, এবং নিজের উপরে এত বেশি নিজে এত ভালো এটা বারবার বলার কোনো দরকার নাই। এটা হচ্ছে সেলফ কন্ট্রোল, নিজেকে কন্ট্রোল রাখেন ভাই। দেন হচ্ছে অন্যের জায়গাটাতে বি অ্যাওয়্যার অফ আদার ইমোশন, অন্যের ইমোশন সম্বন্ধে আপনার অ্যাওয়্যার থাকতে হবে যদি আপনি আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সিটাকে আপনি বাড়াইতে চান। ওকে, এই যে যেটা বললাম ডিটেক্ট হোয়েন সামওয়ান ইজ শাট ডাউন অর আপসেট, এটাকে আপনার বুঝতে হবে, ফাইন্ড আউট করতে হবে, এটাকে আপনার ডিটেক্ট করতে হবে যে অন্য কেউ যদি আপসেট থাকে বা শাট ডাউন থাকে, তখন এটা আপনার বুঝতে হবে, এটা বুঝে তার সাথে আপনার ওইভাবে ডিল করতে হবে, রাইট? যখন আপনি কনফ্লিক্ট রিজলভ করতে যাবেন টিমে, তখন আপনাকে একটু ফ্লেক্সিবিলিটি দেখাইতে হবে, আপনার মধ্যে একটু হিউম্যানিটিয়ান ব্যাকগ্রাউন্ড আনতে হবে, আপনার মধ্যে একটু এমপ্যাথি কাজ করতে হবে, আপনার ওই জায়গাটা নিজেকে বসায় দেখবেন, দেখে তারপরে আপনি কনফ্লিক্টটা সলভ করতে দেন, দেখবেন যে ইজিলি একটা সলিড সমাধান হয়েছে। কারণ অনেক সময় আমরা রাগে অনেক কিছু বলে ফেলি, বাট বলে ফেলার কারণে পরে যখন আমরা ভুলটা বুঝতে পারি, তখন যদি তাকে আপনি মানে তার জন্য খুব বেশি শাস্তি দিয়ে দেন, তাহলে হবে কি বিষয়টা হয়তো বা অনেক সময় মানে একটা মানুষকে ডিমোটিভেট করে দিবে যে ভাই আমি বুঝতে পারছি, আমি তো সরি বলছি না। তো যখন কনফ্লিক্ট রিজলভ করবেন পার্সোনাল লাইফ বা হচ্ছে প্রফেশনাল লাইফে, একটু লিভারেজ দিতে হবে, একটু ফ্লেক্সিবিলিটি থাকতে হবে আপনার মধ্যে। ওই জায়গাটা নিয়ে আপনি নিজেকে বসান যে ফাইন, ওই সময়টা সেটা করছে, আমি তাকে মাফ করে দিলাম, ফাইন, ইটস ওকে। আরো কয়েকটা বিষয় থাকবে, সেটা হচ্ছে আপনাকে ইমোশনাল ইন্টেলিজেন্ট হওয়ার জন্য আপনাকে ক্রিয়েটিভ হইতে হবে, এবং সবসময় একটা ইফেক্টিভ কমিউনিকেশনটাকে কালটিভেট করতে হবে, একটা ইফেক্টিভ কমিউনিকেশনটাকে আপনার কালটিভেট করতে হবে। ওকে, সো সবসময় কানেক্টেড থাকতে হবে। যখন আপনি একটা ইফেক্টিভ কমিউনিকেশন কালচার করবেন, তখনই কিন্তু আপনি যদি সেলফ নিজে চিন্তা করেন, আপনি ইমোশনালি ডে বাই ডে ইন্টেলিজেন্ট হয়ে থাকবেন, আপনার ট্রাস্ট লেভেল বাড়বে, পিপলের সাথে রিলেশনশিপ বাড়বে, মানুষ আপনাকে শেয়ার করবে আপনার কথাগুলো, আপনি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারবেন খুব বেশি। সো ক্রিয়েটিভ থাকতে হবে আপনার একটা ইফেক্টিভ কমিউনিকেশন স্কিলটাকে সবসময় কালটিভেট করতে হবে। মানে হঠাৎ করে আপনার প্রয়োজন হয়েছে, আপনি আমাকে ফোন দিলেন, তাহলে কি হবে? তাহলে আইজ যেমন আমাকে কিছু লোক আছে, আমি জানি তার ফোন আসা মানেই হচ্ছে সে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিচ্ছে। আর যদি আপনি একটা ইফেক্টিভ কমিউনিকেশন কালটিভেট করেন, সবসময় একটা এর মধ্যে দিয়ে যান, তার মানে কি? তার মানে আপনি শুধু আপনার প্রয়োজনেই ফোন দেন না, প্রয়োজনের বাইরেও আপনি আমাকে ফোন দেন। ওকে, সো আপনাকে ক্রিয়েট করতে হবে একটা ইফেক্টিভ কমিউনিকেশন ক্রিয়েট করতে হবে, এবং এটা কালটিভেট করতে হবে। ওকে, এটাকে কন্টিনিউ করতে হবে। যেমন আমি এই জন্য একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আমি ওপেন করছি, ওপেন করে সবাইকে খুব বারবার সবাইকে বলি, হ্যাঁ, সো যে আপনারা প্লিজ সবাই একটু কমিউনিকেট করেন, রেসপন্স করেন। কেন বলছি? আমি ক্রিয়েট বলতে যেটা বোঝাতে চাচ্ছি যে আপনাকে একটা ইফেক্টিভ কমিউনিকেশন ক্রিয়েট করতে এবং সেটাকে কালটিভেট করতে হবে। দেখেন আমি কি আপনাদের সবসময় বলছি গ্রুপের মধ্যে যে বা অ্যাক্টিভ হন, আপনাদেরকে অ্যাক্টিভ পাচ্ছি না, আমি কেন এই কথাটা বলছি? এই যে দেখছেন, এবার কিন্তু এখানে আপনি এক্সাম্পলটা পাচ্ছেন যে আপনাকে অবশ্যই ক্রিয়েট করতে হবে এবং কালটিভেট করতে হবে একটা ইফেক্টিভ কমিউনিকেশন। সো এবার আমাকে একটু বলেন, আপনারা কি এটা জানার পরে এখন থেকে কি গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবেন? আমি একটু সবাইকে দেখতে চাচ্ছি আবার এগেইন, শুধু কথা বলেই যাচ্ছে, আমি অবশ্যই যাবো। পার্টিসিপেন্টদেরকে আমি মানে আমার আসলে অনেক বেশি কথা বলে যাচ্ছে, আমি আই শুড স্টপ, বাট আমি কথা কেন বলে যাচ্ছি কারণ আপনাদের রেসপন্স আমি কম পাচ্ছি, আমি একটু সবাইকে দেখতে চাচ্ছি। আচ্ছা, এই যে আমি বারবার বলি, এই যে একটা গ্রুপ ক্রিয়েট করছি, রাইট? একটা গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করে সবাই, আমি চাচ্ছি বারবার একটা কমিউনিকেশনটা কালটিভেট করার জন্য, সবসময় একটা কমিউনিকেশনের মধ্যে থাকার জন্য, সবার সাথে সবার সব রেসপন্স আমি চাই। এটা চাইছি কি চাই নাই?
অলওয়েজ চাচ্ছেন ভাইয়া। বাট আমরা তো করি না, তাই না? আমরা তো সবাই খুব ইনএক্টিভ থাকি, তাই না? আমরা ইনএক্টিভ থাকি। সো এটা কি আমি বুঝতে পারছেন যে এটা এটা কিন্তু বাই ডিফল্ট। আমি কিন্তু এই যে অনেকদিন পরে ইমোশনাল ইন্টেলিজেন্স স্লাইডটা ওপেন করলাম, বাট আমার কিন্তু এটা বাই নেচারই আমি এটা করি। হোয়াটসঅ্যাপে আমার কমপক্ষে মোর দেন 100 গ্রুপ আছে, হ্যাঁ, বিভিন্ন সময় বিভিন্ন সেশন হয়, বিভিন্ন বাইরে অনেক গ্রুপ আছে, আমি কিন্তু কানেক্টেড। আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপটা দেখেন, 100-100 মতো গ্রুপে আমি কানেক্টেড। সো ইফেক্টিভ কমিউনিকেশনটাকে কালটিভেট করতে হবে। আপনি যখন আপনি একটা টিম ম্যানেজ করবেন, সাইদ ভাই যেমন আপনি একটা টিম ম্যানেজ করেন, রাইট? আপনার নিশ্চয়ই একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, রাইট? জি ভাই। হোয়াটসঅ্যাপ গ্রুপে রেগুলার কমিউনিকেট হচ্ছে না, কি হচ্ছে না হচ্ছে, কে কি করতেছে না করতেছে। জি ভাই। সো এইটাও একটা হোয়াটসঅ্যাপ, এটাও একটা গ্রুপ। আপনাদের সাথে ডেভেলপমেন্ট করার জন্য আমি একটা কমপ্লিট একটা এমন জায়গায় নিয়ে আসছি, আপনার সবার একটা স্মার্টফোন আছে, সবাই আপনারা কমিউনিকেট করতে পারেন। বাট আনফরচুনেটলি আমার মানে আমাদের সাথে বিশেষ করে এই গ্রুপে কমিউনিকেট করার জন্য একজনের সাথে আরেকজন কমিউনিকেট করার জন্য আপনাদের সারাদিনে 5 মিনিট সময় হয় না, দুঃখের বিষয়। তো এখন থেকে কি আমরা অ্যাটলিস্ট সারাদিনে গ্রুপের জন্য 5টা মিনিট হলে ঢুকে দেখবো কি মেসেজ করছে, কি হচ্ছে, একটু রেসপন্স করি, হ্যাঁ না আসি ভালো। এটা কি করবো আমরা সবাই? আমরা চ্যাট বক্স একটু বলি তো যে হ্যাঁ আমি করবো, এগ্রি। এটা তো করা উচিত আসলে ভাইয়া। আমরা সবাই একটু চ্যাট বক্সে আমরা প্রমিস করি যে হ্যাঁ আমরা গ্রুপে এখন থেকে অ্যাক্টিভ থাকবো সবাই। অ্যাটলিস্ট সারাদিনে তো ভাই রাতে শোয়ার আগে হলেও তো গ্রুপে ঢোকেন না, অ্যাটলিস্ট অ্যাক্টিভ থাকবো। এটা আপনারা সবাই একটু চ্যাট বক্সে কমেন্ট মানে প্রমিস করেন যে হ্যাঁ ভাইয়া আমরা থাকবো এখন থেকে। চ্যাট বক্স, চ্যাট বক্স, চ্যাট বক্স। পারফেক্ট। সো চেষ্টা করবো আমরা, এটা কিন্তু একটা স্ট্রং এক্সাম্পল দিয়ে দিচ্ছি, আপনারা মিলাই নেবেন, হ্যাঁ, কেন বারবার বারবার গ্রুপে আপনাদেরকে অ্যাক্টিভ থাকতে বলি। তারপরে হচ্ছে আইডেন্টিফাই ইউর ইমোশনস এন্ড হোয়াট ট্রিগার ইউ। এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। ইমপ্রুভ করার জন্য সবার আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে আপনার ইমোশনটাকে এবং কোন জিনিসটা আপনাকে ট্রিগার করে। ট্রিগার মানে কি? বন্দুকের যে নলা, তাই না, যেটা দিয়ে ক্লিক করলেই গুলি বের হয়ে যায়। তো কোন জিনিসটা আপনাকে ট্রিগার করে? যেমন আমাকে কি ট্রিগার করে, আমাকে যদি এখন কেউ আমার এই কথাটা বলে আমার মাথায় খারাপ হয়ে যাবে, তার আমার আমি রেগে যাব। তো আপনাকেও ট্রিগার পয়েন্ট বের করতে হবে কোন জায়গাটাতে আপনার ইমোশন গুলো অ্যাক্টিভেট হয়ে যায়, কোন জিনিসটা হইলেই আপনি খুব খুশি হয়ে যাবেন। কোন বিশেষ করে ট্রিগার বলতে আমরা বোঝাচ্ছি কোন জিনিস হলে আপনি রেগে যান, কোনটা হইলে আপনি ডিসগাস্টেড ফিল করেন, কোন জিনিসটা হইলে আপনি খুব বেশি ভয় পান। এই জিনিসগুলোকে আপনি খুঁজে বের করেন। তো এটা খুঁজে বের করেন যে কোনটা আপনাকে ট্রিগার করে, সেটা নিয়ে আপনাকে কাজ করতে হবে যে ফাইন, এটা আমাকে যেহেতু ট্রিগার করে, এটা যেহেতু আমাকে রাগায় দেয়, এটা হইলেই যেহেতু আমি রেগে যাই, এটা হইলে যেহেতু আমি ভয় পাই, এটার দিকে আমি যাবো না, এটা আমি করবো না, এটা থেকে আমি অ্যাওয়্যার থাকবো সবসময়। ওকে, এই জিনিসগুলো আপনি আইডেন্টিফাই করেন। যদি আপনি আপনার ইমোশনাল ইমোশনটাকে আপনি মানে আরো বেশি আপনি ইন্টেলিজেন্ট হতে চান, তাহলে এটাকে আপনাকে খুঁজে বের করতে হবে যে কোনটা আপনাকে ট্রিগার করে, কোন কথা বলে আপনি রেগে যান, কোন কাজ করলে আপনি রেগে যান, এটা আগে খুঁজে বের করেন। থার্ডলি, যত ধরনের কনফ্লিক্ট আছে পার্সোনাল লাইফ, প্রফেশনাল লাইফে, কনফ্লিক্ট গুলো রিজলভ করে ফেলেন। যত বেশি কনফ্লিক্ট রিজলভ থাকবেন তত বেশি আপনি ফ্রেশ থাকবেন, তত বেশি আপনার স্যাডনেসটা কম থাকবে। যে যত কনফ্লিক্ট আছে এটা রিজলভ করে ফেলেন ভাই। পার্সোনাল প্রফেশনাল সমস্ত কনফ্লিক্ট রিজলভ করে ফেলেন। অন্যর ফিলিংসটা বোঝার চেষ্টা করেন। আপনার লিসেনিং স্কিলে আমাদের অনেকের মধ্যে নাই, এটা একটা বড় রকমের দুঃখ আমার। লিসেনিং স্কিল বাড়ান ভাই। আল্লাহ কান দুইটা দিছে, শোনার জন্য বেশি, মুখ দিছে একটা, রাইট? তার মানে কম বলেন, অর্ধেক 50% বলেন আর 100% শুনেন। আমাদের মধ্যে লিসেনিং স্কিল অনেক কম। মানুষের প্রতি মানে হিউম্যানিটি থাকা, মানুষের প্রতি মানবিকতা থাকা বা মানুষের প্রতি মানে সহানুভূতি থাকাটা আমাদের মধ্যে কমে গেছে অনেক, রাইট? আমাদের মধ্যে এমপ্যাথি বা হচ্ছে হিউম্যানিটি বা সিম্প্যাথি আপনি যাই বলেন, এই জিনিসগুলো কম। এগুলোকে ইনক্রিজ করতে হবে, এগুলোকে বাড়াইতে হবে, রাইট? এবং দিন শেষে সেলফ মোটিভেশনটা থাকতে হবে আপনার। দিন শেষে নিজের মধ্যে মোটিভেট, নিজেকে নিজে মোটিভেট করতে হবে। তাইলেই এভাবে ডে বাই ডে আপনার ইমোশনালি আপনি অনেক বেশি ইন্টেলিজেন্ট হবেন। ওকে, আমরা অলমোস্ট শেষ। সো জাস্ট আরো বিষয় কয়েকটা কিভাবে ডেভেলপ করবেন, তার মধ্যে রেসপন্সিবিলিটি নিয়ে শিখতে হবে, কিছু করার আগে ভাবতে হবে। আপনার হচ্ছে বেশি আপনি সবসময় চিন্তা করবেন যে আপনার মানবিকতার দিকটা চিন্তা করে সবসময় আপনি মানে কাজ করার চেষ্টা করবেন, কোনো বিষয় ভাবার আগে করবে চিন্তা করতে পারবেন। এবং নন ভার্বাল যে কমিউনিকেশন গুলো আছে, যেটা ভার্বাল না, মুখে আমরা যেটা বলি না, আমাদের যে বডি ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আমাদের যে ফেসিয়াল এক্সপ্রেশন, আমরা যে এই যে নন ভার্বাল, যত পৃথিবীতে 95% হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন,
আর বাকি 5% হচ্ছে শুধুমাত্র ভার্বাল কমিউনিকেশন। আমরা যে কথা বলি সেটা হচ্ছে কমিউনিকেশনের মাত্র 5%, আর 95% হচ্ছে নন ভার্বাল, ইশারায়, আপনার এক্সপ্রেশন, আপনার ওয়ে অফ টকিং, আপনার টোন, সো অনেক কিছু এইগুলো হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন। হ্যাঁ, আপনার বডি ল্যাঙ্গুয়েজ, এই নন ভার্বাল কমিউনিকেশনটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে। ওকে, আপনাকে আমার এটা একটু প্রবলেম আছে, আমি যখন খুব বেশি রেগে যাই, আমি যখন খুব বেশি স্ট্রেসে থাকি, আমি কিন্তু কাজ করতেছি, স্ট্রেস ম্যানেজ করতেছি, বাট অন্য মানুষ মনে করে আমি মনে হয় খুব বেশি স্ট্রেসে আছি। আমি কিন্তু হ্যাঁ, আমি অনেক চাপে আছি কাজের, বাট আমি কিন্তু ম্যানেজ করে কাজটা করতেছি। অনেক সময় আমি আমার ফেসিয়াল এক্সপ্রেশন বা আমার নন ভার্বাল অ্যাক্টিভিটিস গুলো মনে হয় যে আমি খুব স্ট্রেসে আছি, এটা মানুষ বুঝতে পারে অনেক সময়। হ্যাঁ, সো এই নন ভার্বাল কমিউনিকেশনটাকেও আপনার কন্ট্রোল করতে হবে, এবং কানেক্ট থ্রু উইথ ইমোশন। ইমোশনের সাথে আপনি যখন কানেক্টেড থাকবেন, যখন আপনি ইমোশনের সাথে সবগুলো কানেক্টেড করে বুঝতে পারবেন, সে এইভাবে আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সিটা ডে বাই ডে ইমপ্রুভ করবে। ওকে, আমরা অলমোস্ট না, উই আর ডান। এখন আপনাদের কাছ থেকে শুনতে চাচ্ছি আপনাদের যা প্রশ্ন আছে। নাও দ্য ফ্লোর ইজ ইয়োর্স। হ্যাঁ, আমি এগেইন আপনাদেরকে আবার বলি, ইমোশন ইন্টেলিজেন্স সাবজেক্টটা অনেক বড় একটা সাবজেক্ট। ওকে, এটার উপরে 2 দিন 3 দিন 5 দিনও ট্রেনিং করানো যাবে। ওকে, বাট এটা জাস্ট একটা বেসিক আইডিয়া, এটা জাস্ট একটা স্টার্ট আপ। কারণ প্রথমে যদি আপনাকে আমি, আর এখন তো 3 দিন একসাথে 2 দিন বসে ক্লাস করা সম্ভব না, এটা আপনাদেরকে আমি রাস্তা দেখাই দিলাম যে এই নামে একটা টপিক আছে। ইমোশনের কারণে আমাদের রিলেশনশিপ নষ্ট হচ্ছে, ইমোশনের কারণে আমরা নিজেরা কষ্ট পাচ্ছি, এই ইমোশনের কারণে আমাদের রিলেশনশিপ সমস্যা হচ্ছে, অন্য মানুষজন আমাদেরকে নিয়ে কি মানে বাজে ভাবতেছে, অন্য মানুষ আমাদেরকে নিয়ে আমাদেরকে ভুল ভাবতেছে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো ইমপ্রুভমেন্ট করার বিষয় আছে, এটাই একটা বড় মেসেজ। এবং আপনার নিজেকে নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে, এবং নিজেকে ম্যানেজ করতে হবে ঠিক সেম ওয়েতে অন্যের বিষয়টা বুঝে, অন্যের বিষয়টা বুঝে অন্যকেও সেভাবে ম্যানেজ করতে হবে। ওকে, এটাই ছিল মূলত আজকে ইমোশনাল ইন্টেলিজেন্সের বেসিক সেশন। এবার আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আপনারা যদি পারেন যাওয়ার আগে ভিডিওটা একটু অন করেন, সবার ইমোশনাল ফেসিয়াল এক্সপ্রেশনটা আমি একটু দেখি, এবং আপনাদের প্রশ্ন থাকলে প্রশ্নগুলো প্লিজ আপনারা করতে পারেন। কিছু মানুষ কখনোই ভিডিও অন করবে না, তারা প্রমিস করেছে যে না, তুমি যতই বলো আমি ভিডিও অন করবো না। কেন করবো না সেটাও তোমাদেরকে বলবো না, সেটা ওরা প্রমিস করে নিছে। লং ক্লাস আসলে অ্যাকর্ডিং টু মানে ট্রেনিং থিওরি যখন আপনাদের করাবো, আমি নিজে কিন্তু আপনাদেরকে বলবো যে এত লং টাইমে এতক্ষণ কথা বলা উচিত না। বাট আমার প্রবলেমটা হচ্ছে এই পার্টিসিপেন্টদেরকে নিয়ে আমার যেটা প্রবলেম, সেটা হচ্ছে তাদেরকে আমি অ্যাক্টিভ করতে পারতেছি খুব কম, এখন তারা কানেক্টেড হতে পারতেছে না আমার সাথে, টিউনিংটা হচ্ছে না, টিম টিউনিংটা এখন আমি পাচ্ছি না। কয়েকজন অ্যাক্টিভ থাকে আর বাকিজন চুপচাপ থাকে। ভাই কারেন্ট নাই। টিম ওয়ার্ক করেন তাহলে। আমি তো এই জন্যই বললাম যে আমি লিডার 2জন খুঁজে পাইছি, আমি আরো 2জন লিডার চাইছি, কিন্তু কোনো রেসপন্স আর নাই। লিডার তো ভাই টিম ওয়ার্ক করাতে করাতে লিডার বেড়ে আসবে। টিম ওয়ার্ক দিয়ে দেন, কয়েকজন মিলে একসাথে করবে, ওখান থেকে লিডার সে টিম ওয়ার্ক টিউটিতে আসবে। এতক্ষণ আমরা যেগুলা করালাম এটাতে টিম ওয়ার্ক আসলেই নাই, এটাতে ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। যেমন আচ্ছা, এবার আমি একটু ওয়ান টন ধরি। ভাই 90 সেকেন্ড ইন্ট্রোডিউস ইউরসেলফ আপনাদেরকে করতে বলছি, ভদ্র মহোদয় ভদ্র মহিলারা কয়েকজন করেছেন, আর অনেক ভদ্র মহিলা ভদ্র মহোদয় আপনারা করেন নাই। কেন করেন নাই তো জানতে পারি? খুব কঠিন আমি জানি। যারা 90 সেকেন্ডের ভিডিওটা রেকর্ড করতেছে তারা কমপক্ষে 20 বার রেকর্ড অন করে আবার কেটে দিয়ে আবার করে, কারণ দিস ইজ নট সো ইজি। নিজের ভয়েস নিজের কাছে সবচেয়ে বিশ্রী লাগে ভাই, সত্যি কথা। আপনি যখন নিজের ভয়েসটাকে আপনি যখন শুনবেন, আপনি নিজে বুঝবেন যে আপনি কি কি বলতেছেন। হ্যাঁ, আর আপনাকে আমরা কিভাবে খাইতেছি, আমার কাছে খুব বিশ্রী লাগে। আমি ওই দিন যে বললাম যে আমি ওই দিন যে ভিডিও ফুল সেট আপ করে, আমি আমার ফুল ভিডিও সেট আপ করা আছে আমার পুরো, আমি ম্যাকবুক প্রো কিনছি কারণ আমি ভিডিও এডিট করব। এটা কেনার পর আমি যখন ক্যামেরার সামনে যখন আমি নিজেকে ধরছি, ভাই বিশ্বাস করেন আমি না যে কথা বলতেছি, আমি না কথা গুলাই ফেলতেছি, আমি কমপ্লিটলি কথা গুলাই ফেলতেছি। ইটস নট সো ইজি। কেমন আমি চিন্তা করছি প্রফেশনাল জায়গা থেকে যে আমি ভিডিও তৈরি করবো, এটা হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ দেখবে, বাট আপনাদের কাছে আমি বলবো ভাই শুধু সেলফি ক্যামেরা নিয়ে হাতে ধরে 30 সেকেন্ড নিজের সম্বন্ধে বলেন, এটা করতে আপনার সময় লাগবে 90 সেকেন্ড।
প্রিপারেশন নিতে সময় লাগবে 5-10 মিনিট। অনেকেই বলছেন ঘুমায় রিডিং করছেন, ভাই বোঝা যাচ্ছে রিডিং করতেছেন কেমন। আনিস ভাই ইন্ট্রোডিউস ইউরসেলফটা তবে ভাইয়া আমি শেষ করি, আমি মানে আসতেছি আপনার কাছে। ইন্ট্রোডিউস ইউরসেলফ আনিস ভাই ইংলিশে করবেন, আই বাংলা ইংলিশ ন পারি এগুলো বললে হবে না, ওকে? এটা ইংলিশে বলতে হবে, এতটুকু ইংলিশে আপনাকে বলতে হবে। দেখেন আপনার বয়স যদি 35 বছর হয়, আপনি নিজেকে 35 বছর ধরে চিনেন, আর 1.5 মিনিটে আপনি নিজেকে আপনি ইন্ট্রোডিউস করতে পারবেন না? আর মানে কেন ভাই? নিজেকে ইন্ট্রোডিউস করা মানে না আপনার দুনিয়ার মানে একাডেমিক বিষয়গুলো বলা না। আপনি কে, হু ইউ আর। আপনার একাডেমিকটা জাস্ট এক লাইনে যে আমার এই ডিগ্রি গুলো আমি শেষ করছি, আমার এই ডিগ্রি আছে, আমি এই জায়গাগুলো কাজ করছি, মোর ইউর এবিলিটি, আপনার এবিলিটি গুলো আপনাকে বুঝাইতে হবে। আমি আমার স্ক্রিপ্টটা দিব আপনাদেরকে, আমি ওয়েট করতেছিলাম যে শেষ করেন নাই বলে। আচ্ছা, যারা ইন্ট্রোডিউস ইউরসেলফ এখনো শেষ করেন নাই তারা আমাকে চ্যাট বক্সে জানান কবের মধ্যে আপনারা দিতে পারবেন। সাইদ ভাই 90 সেকেন্ডের মাত্র বিষয়। ফ্রাইডে দিব ভাই, আমি মানে এই উইকে আচ্ছা এত বেশি ব্যস্ত, আর লাস্ট উইকে আমার শরীরটা একটু খারাপ ছিল, আমি দিতে পারিনি। আচ্ছা, আর বাকি নাইমুর এখনো দেয় নাই, শ্রাবণী তো সেশনে জয়েন করে নাই। বাকি সমস্যা না, আপনার যদি ইচ্ছা হয় দেখে নিন, দেখলে আমি আপনাদেরকে ফিডব্যাকটা দিয়ে দিব। আপনারা সবাই যখন দিয়ে দিবেন বা যদি বলেন যে আমি আর দিবই না, তাহলে আমি আমার স্ক্রিপ্টটা আপনাদেরকে শেয়ার করবো যে এই জিনিসগুলো বলা উচিত। ওকে, গেল এটা। তারপর ইআই থেকে কোনো প্রশ্ন আছে? ইমোশনাল ইন্টেলিজেন্স থেকে আর কোনো প্রশ্ন আছে? প্রশ্ন, আপনার ফিডব্যাক, মতামত, যে ভাই ভালো ছিল, ভাই ভালো ছিল না, ধরু কি টপিক পড়ায়, কি টপিক করলেন, কিছু একটা বলেন অ্যাটলিস্ট, আমি চাই আপনার মুখে কথা ফুটুক। টপিকটা ভাই আপনি অনেক সুন্দর করে বুঝাইছেন। মানে বিষয়টা যেটা মানে মুদ্রা কথা হচ্ছে যে এই বিষয়টাকে বুঝতে হলে না নিজের কমন সেন্সটাকে খুব ভালোভাবে কাজে লাগাইতে হবে। তা না হলে হাজার বললেও আসলে লাভ হবে না। মেইন এক্স্যাক্টলি। হচ্ছে গিয়ে কমন সেন্সটাকে কাজে লাগানো। এটা আপনি ভিডিওর কথা যেটা বললেন ভাই, এটা যে কি কঠিন বাবা গো আল্লাহ। যখন কি না বলা শুরু করলাম, ওমা আউলায় তো গেলাম, ধুইলেও গেলাম, হ্যাঁ মাথা থেকে গেল হারাইয়া, এরপরে দিলাম অফ করে, এরপরে তো মনে করেন আরো প্যাঁচ ফুস লাগিয়ে মনে করেন একবারে জিলাপির প্যাঁচ লেগে গেছে, শেষ। এটা পরে দেখা লাগবেই। যায় কি কিছুই বলতে পারতেছি না, মানে নিজের কাছে যে মনে হাসি উঠতেছিল যে মানে কি হইতেছে এসব। আল্লাহ রে, এত সহজ কাজ না তো আসলে, এটা এত এটাই আমি সহজ না। আপনাদেরকে বলতেছি, ফার্স্ট অফ অল ভিডিওতে কথা বলাটা কঠিন, আর দ্বিতীয়ত হচ্ছে আপনারা নিজেরা কিন্তু নিজেদেরকে নিয়ে আপনারা মানে আপনাদের জং ধরতে ধরতে পুরো এতটাই জং ধরে গেছে, এটাকে ছুটাইতে হবে ভাই। যদি কানেক্টেড যদি না থাকেন, জং ছুটবে না। এখানে আসছেন, আপনি আপনার সময়টা নষ্ট করলেন, শুধু শুধু এখানে আসছেন, যদি নিজেকে চেঞ্জ করে না বের হতে পারেন, তাহলে ভাই এটা আপনার ব্যর্থতা। একটা কথা মনে রাখবেন, সারা জীবন এই সুযোগ আপনি কখনো আর পাবেন না, আই ক্যান গ্যারেন্টি ইউ। হ্যাঁ, আপনি যেই হন না কেন, যদি নিজেকে এখান থেকে বিন্দু পরিমাণ চেঞ্জ করতে না পারেন, ইউ উইল নেভার গেট এ সেকেন্ড চান্স। ওকে, আমি বলে দিচ্ছি আপনাকে, কারণ এইভাবে এইরকম সেশন কেউই করে না দুনিয়াতে। ওকে, কেউই করে না, ট্রাস্ট মি। আপনি যদি কেউ করে, আপনি তার কাছে যান, আমি আপনাকে বলবো যে যান, আমি আমাকে বলেন, আমিও যাব। সো এটা আপনার জন্য চান্স। এগেইন আমি বলতেছি, সবাই আমরা ব্যস্ত এখানে, কেউই এখানে আমরা মানে স্কুলে পড়ি না, কলেজে পড়ি না যে আমাদের অফুরন্ত সময়, আমাদের পরীক্ষা শেষে এবার আমরা ফান করি। নো, দিস ইজ নট এ ফান। এইখান থেকে আপনাদের সময় ম্যানেজ করে নিজেদেরকে নিয়ে চিন্তা করতে হবে। যখন আপনি নিজেকে নিয়ে চিন্তা করবেন, নিজেকে নিয়ে যখন আপনি টাইম দিবেন, নিজেকে যখন আপনি একটা প্রেসারে রাখবেন, তখনই কিন্তু ডায়মন্ড হয়। ডায়মন্ড ছাড়া কিন্তু প্রেসার ছাড়া কিন্তু ডায়মন্ড হয় না, রাইট? সো নিজেকে যত বেশি প্রেসারে রাখবেন, পজিটিভ ওয়েতে নিজেকে ইফেক্টিভলি নিজেকে ম্যানেজ করতে পারবেন, তত বেশি আপনি ইফেক্টিভ, তত বেশি আপনি ইফিশিয়েন্ট। ওকে, ওকে, অনেক কথা বলছে। আমার আমার ফিডব্যাক হচ্ছে এরপর হ্যাঁ থেকে ভাইয়া, আমি 20 মিনিট টানা কথা বলবো, তারপর আপনাদেরকে আমি ছেড়ে দিব একদম নাম ধরে ধরে। এতক্ষণ পর্যন্ত আমি এতদিন পর্যন্ত শুধুমাত্র আমি বললাম ঠিক আছে বলেন আপনারা, বাট কেউ কথা বলেন না। সে মনে করে আমি বলবো না, থাক আমি লুকায় থাকি, সে বলো। যে দু আপনি একজন কথা ভাইয়া বলে, একটু আপনি পানি খান, পানি খান, আপনি অনেকক্ষণ কথা বলতেছেন সত্যি, এটা কোনো বিষয় মানে না। মায়াও লাগে। এটা কোনো বিষয় না। না কেন কথা বলবো কম, কারণ অ্যাকর্ডিং টু সায়েন্স 20 মিনিট টানা কথা বলার পরে পার্টিসিপেন্টদেরকে ছেড়ে দিতে হয়। কিন্তু আপনাদেরকে আমি তো অ্যাক্টিভই করতে পারতেছি না যে আপনাদের হাতে ছেড়ে দিব। ছেড়ে দিলে সবাই চুপ হয়ে বসে থাকে, নীরব। সে চিন্তা করে না আমি বলবো না, সাইদ ভাই বলো, সাইদ ভাই চিন্তা করে যে না সাজেবা বলো, আনিস চিন্তা করে যে না, আমিও তখন বলছি, অন্য কেউ বলো। এজন্য ভাই নাম ধরে ধরে বলে দিবেন যে আপনি এখন 10 মিনিট কথা বলেন। আমি এটা অবশ্যই বলবো। এরপরে সেশন থেকে আমি যেহেতু যেহেতু আমি আপনাদেরকে চাচ্ছিলাম যে
অ্যাডাল্ট লার্নিং এর মতো করে আপনাদেরকে, আপনারা উঠে আসবেন, লিডার আপনাদেরকে বানাই আমি, বাট আপনারা যেহেতু চাচ্ছেন না, জোর করে এখন আমাকে বানাইতে হবে। একটা বড় অপরচুনিটি আমি দিলাম আপনাদেরকে, গ্রুপে লিড নেন। আরে ভাই, যারা ক্লাস ক্যাপ্টেনের ঘোষণা দিত আমার স্কুল লাইফ থেকে শুরু করে ভার্সিটি লাইফ পর্যন্ত, আমি সবার আগে দাঁড়াইছি, একদম কথা জাস্ট শুনছি শুধু ক্লাস ক্যাপ্টেন নামটা, আমি দাঁড়ায় গেছি, হাত তুলে দাঁড়ায় আছি। স্যার বলে তোর আমি বাকিরা বলছি তুই দাঁড়াইছিস কি জন্য? বললাম স্যার আমি জানি আপনি এটা বলবেন, আমি রেডি সবার আগে। সো এগেইন লিড নেওয়া শিখেন, সুযোগ সব জায়গায় পাবেন না। 3 মাসের একটা সেশন, এখানে যদি আপনি কিছু কিছু জিনিস শিখতে পারেন, যারা লিড নেয়, যারা অর্গানাইজে থাকে, তারা অনেক কিছু শিখে পিপল ম্যানেজমেন্টের। হ্যাঁ, আনিস ভাই কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ ভাইয়া, যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে নিজের চোখে চোখ রেখে কথা বলা মনে করেন যে খুবই একটা ডিফিকাল্ট ছিল আর কি, সিচুয়েশন ছিল। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এরকম ভিডিওটা আসলে আগে কখনো করা হয়নি। তো আপনি যখন করতে বললেন, আমি অনেকবার প্র্যাকটিস করেছি, তো দেখা গেছে অনেক মিস্টেক হচ্ছে। তো সত্যি মানে ভালো একটা চ্যালেঞ্জ ছিল আর কি। এটা এক নম্বর ইস্যু। আর একটা ইস্যু হইতেছে যে আপনি যেটা বলছিলেন ভাই, ইংলিশে কথা বলতে, এটা তো আমাকে একজন সাজেশন করেছিল যে আপনি যেটাতে বেশি ক্লিয়ার হবেন, আমার মনে হয় সেটাতেই আপনাকে মানে কনভারসেশনটা করা উচিত আর কি। তো আমি একটু কিছুটা ফ্রাস্ট্রেশনে ভুগি আর কি ইংরেজিতে, যার কারণে আমি বাংলাতে কনভারসেশনটা করছিলাম আর কি। আচ্ছা, এই আর আমার কি। কথা বুঝেন। হ্যাঁ, ডেফিনেটলি সেটা আপনাকে যে সাজেশন দিচ্ছে মানে হি ইজ এ ভেরি নাইস গাই। আমি আপনাকে বলবো ডিউরিং আনসারিং দ্য কোয়েশ্চেন্স আপনি আপনার বাংলায় আপনি অনুমতি নিয়ে আপনি বাংলায় উত্তর দিবেন। বাট অ্যাটলিস্ট আপনি তো ভাই ডিএমএফ শেষ করে আসছেন, ইংলিশে তো পড়ছেন, ইংলিশে তো বই ছিল, ইংলিশে তো কিছু লিখছেন 2টা অক্ষর। নিজের সম্বন্ধে 1.5 মিনিট ইংলিশে বলেন ভাই, 1.5 মিনিট বলেন যে আমি আনিস, আমি ডিএমএফ কমপ্লিট করে আসছি, আমি আনিস 4-6 বছরের এক্সপিরিয়েন্স, আমি আনিস 6 বছর এই জায়গায় কাজ করছি, আমার এই জায়গাতে এক্সপিরিয়েন্স আছে, আমি খুবই ফ্লেক্সিবল, আমি খুব ডেডিকেটেড, আমার হচ্ছে আমি ইমোশনালি ইন্টেলিজেন্ট, আমি একজন গুড, আমার মধ্যে লিডারশিপ ক্যাপাসিটি আছে। এতটুকু যদি ইংলিশে না বলতে পারেন ভাই, তাহলে তো আপনার আইএনজিওতে কাজ করার দরকার নাই, বাড়ি চলে যান ব্যাগ গুছায়। না ভাইয়া, অ্যাকচুয়ালি বিষয়টা হলো যে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ এখানে নিজের বিষয়টুকু হয়তো গুছিয়ে বলা গেল, কিন্তু পরবর্তী কোশ্চিন যখন দেখা গেছে ইন্টারভিউরা যখন ধরবে ইংরেজিতে, তো সমস্যা তো হচ্ছে, মেন চ্যালেঞ্জটা হচ্ছে ওই এখানে ভাইয়া। আপনি মনে হয় আমার কথাটা শুনেন নাই। আমি কিন্তু আপনাকে প্রথমেই বলছি ইন্ট্রোডিউসটা আপনি ইংলিশে করবেন, করার পরে যখন আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি অনুমতি নেবেন, স্যার আমি কি বাংলায় বলতে পারবো কিনা। যদি সে আপনাকে, অবশ্যই যখন আপনি ইংলিশে বলতে পারবেন না তখন আপনি অবশ্যই বাংলায় বলবেন। এটা আপনি না, মেডিকেল ডক্টরের পজিশন, যে কোনো পজিশনে যখন বাঙালি থাকে তখন বলে যে বাংলায় বলেন। সাইদ ভাই ঠিক ঠিক না বেঠিক? জি ভাই, জি সঠিক। ভাইয়া, বুঝতে পারছি। তো ভুলটা বুঝবেন না, আগে শুনবেন ভালো করে। আমি কিন্তু এই প্রশ্নের আনসার আপনাকে দিয়ে দিছি। ইন্ট্রোডিউস ইয়োরসেলফ মাস্ট ইন ইংলিশ, ওকে? কিছু দেখান ভাই যে আমি ইংলিশ একটু হলে কইতে পারি। একদম কিছু না কইতে পারলে তো ভাই কেমন দেখা যায় বিষয়টা, বুঝেন না? ওকে, দেন আর কোনো প্রশ্ন, সাজেশন, অ্যাডভাইস? হাউ ওয়াজ দ্য সেশন? সেশনটা অনেক ভালো ছিল, ফ্রুটফুল ছিল আমার মনে হচ্ছে। থ্যাংক ইউ। বাকিরা আবার প্রমিস করছে খবরদার ওর সাথে কোনো কথা বলবি না, আমার বাসা থেকে না করে দিছে, ওর সাথে একদম কোনো না, কথাই বলবি না। বলবোই না। আচ্ছা, আনিসে ভাইয়াকে একটু বলি যে ভাইয়ার মন খারাপ করার কোনো কারণ নাই। আমরা কেউ ইংলিশ না, যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে আমাদের ইংলিশটা গুরুত্বপূর্ণ। সো এখানে আমরা কেউ কারো উপর হাসাহাসি করার জন্য আসিনি, কাউকে ছোট দেখানোর জন্য আসিনি, এখানে কিন্তু আমরা শিখতে আসছি। আপনি যদি ইংলিশে ট্রাই করে একটা আপনি যেটা বাংলায় বলছেন সেটা যদি খাতায় লিখে ট্রান্সলেট করেন, তারপরে যদি বলার চেষ্টা করেন, ট্রাই করেন 1 বার 2 বার 3 বার 10 বার, এক সময় কিন্তু আপনার এটা ইজি হয়ে যাবে, ফ্রি হয়ে যাবে। সো এই ক্ষেত্রে দেখা যাবে আপনার যে ল্যাকিংসটা আছে বা আপনার যে ভীতিটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে দূর হয়ে যাবে। আর আমাদের মধ্যে যারা ভালো পারে তারা অবশ্যই আপনাকে সাহায্য করবে, বিকজ উই অল আর ভেরি কোঅপারেটিভ। আমরা কিন্তু এখানে কেউ কাউকে ছোট দেখাতে আসিনি, আমরা সবাই এখানে শিখতে এসেছি এবং আমাদের যে ল্যাকিংস গুলো আছে সেগুলোকে ওভারকাম করার জন্য আসছি। সো এটা নিয়ে মন খারাপ করার বা ছোট ফিল করার কোনো কিছুই নাই। ইনশাল্লাহ আমরা পারবো, এবং আমি আপনাকে এনকারেজ করব আপনি আবার ট্রাই করেন। কোনো প্রবলেম ফিল করলে আমাদেরকে বলেন। নাইম ভাই ইংলিশে প্রফিসিয়েন্সিটা খুবই ভালো, আমাদের আরো সবাই আছে সবার খুবই ভালো, তারা আপনাকে অবশ্যই হেল্প করবে। তো আশা করছি যে আপনার এটা অনেক মানে আপনার এই যে উইকনেসটা আছে
এটা অনেকটাই কেটে যাবে এবং এটা আপনার ইজি হয়ে যাবে। সো আপনি ট্রাই করেন, আমরা সবাই আছি আপনার সঙ্গে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সো অলরেডি আপনি কিন্তু দেখছেন আনিস ভাই, ইংলিশে আমরা এখানে কেউই খুব ভালো না, যেটা যেটা অলরেডি সে মেনশন করলো। এবং ইংলিশের কিন্তু কোর্সও আছে, আপনি কি দেখছেন কিনা, ইংলিশ গ্রামার এবং ইংলিশ স্পোকেন, ইভেন আইএলটিএস এর কোর্সও কিন্তু কিনা আছে। বাট আপনি যদি আগে শেষ করেন, আপনি বলেন, আপনি বললে আমি আজকে আপনাকে সেই লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি, আপনি ইংলিশের বেসিক কোর্সগুলো শুরু করে দেন। সো আমি নো ইংলিশ ভিডিও আপনি খুব ভালো করে জানেন, পারেন, করতে পারবেন। বাট আপনার এই যে কে বলছিল এই জন্য আপনি বাংলা শুরু করে দিচ্ছেন। সো এগুলা বাদ দেন, ভাঙ্গা বলেন, ইংলিশ অর্ধেক বলেন, ইংলিশের আপনার হচ্ছে ইজ্জত লুটে দেন, কোনো সমস্যা নাই, জাস্ট গো হেড, উই আর এ টিম না, কাম অন। ওকে, নেক্সট। এই আজকের সেশন নিয়ে কারো কোনো ফিডব্যাক, মন্তব্য? কবি সবাই নীরব হয়ে যায়, নীরব কবিদেরকে জাগানোর ব্যবস্থা করতে হবে। আমি আর পরে আগামী সেশনের আমি লিড দেবো সাইড বাইরে, আপনি হচ্ছে এক একজনকে বলবেন যে ফাইন আপনি এবার ওকে বলেন, ভাই আপনি বলেন, আমি আমি জায়গায় হবে, বুঝছি, মানে আই আই নো ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি, বাট আমি চাইছি যে এইখানে আপনারা একটু এঙ্গেজ থাকেন। আগের সেশন গুলো যখন হয়তো মানে পাবলিক আমি থামাইতে পারতাম না, হাত তুলে বসে থাকতো 10-15 জন, ভাই আমিও বলবো, আমি বলবো, আর এখন জোর করে আনতে পারি না আমি। ভাই আমরা প্রমাণ করে দেবো যে আমরা আপনার কোর্স থেকে শিখে তারপরে 3 মাস পরে লিডারশিপের ভালো লিডার হয়ে যাব। এটা তো ভাই উন্নতির একটা ইয়া থাকতে হবে, আমরা প্রথম থেকে যদি উন্নত থাকি তাহলে কিভাবে হবে বলেন নাই? না, গুড, এটা একটা ভালো কথা বলছেন। মানে নিজেকে ডিফেন্স করার জন্য এর চাইতে আর চমৎকার বুদ্ধি কি হতে পারে, মানে হাউ স্মার্ট ইউ আর না। রাইট ভাই, কঠিন ডিপ্লোমেটিক কথা বলছেন আপনি। হ্যাঁ, পিপল ম্যানেজ করে তো, তো লোকটা খুব ডিপ্লোমেটিক, ভেরি ডিপ্লোমেটিক হয়ে যাচ্ছে, নিজেকে ডিফেন্স করার জন্য কত চমৎকার একটা ডিপ্লোমেটিক কথা বললো, বা মাই গুডনেস। শিখতে হচ্ছে ভাই, শিখতে হচ্ছে, আগে এগুলো পারতাম না, এখন শিখতে হচ্ছে। ওকে, আর কোন ভদ্র মহিলা, ভদ্র মহোদয় কিছু বলবেন? আমার আরো কি মনে হয় জানেন, শুধুমাত্র মানে সেশনটা মানে জয়েন করে চলে গেছে, সবাই সবার কাজ করতেছে, আর মানে ডাকতেছি যে আমি, দেখবেন ডাকলে আমার শুনবে না এখন। ভাইয়া কাজ করে নাই, কারেন্ট ছিল না, কারেন্ট চলে গেছিল। কানেক্টেড তো আছেন, কথা বলার সাথে কারেন্ট চলে যাওয়ার তো কোনো সম্পর্ক নাই। না ভাইয়া, আমার বাসায় ওয়াইফাই লাগানো তো, ওই জন্য আর নেটওয়ার্ক পায় না, এমবি উঠাইলে নেট পায় না, কি করবো? এটা একটা বিষয় আসলে ভাইয়া, না বললেই নয় যে আপনি আপনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টাটা করতেছেন আমাদেরকে ভালো করে শিখানোর জন্য। এখন আমরা কে কতটুকু নিতে পারলাম না পারলাম এটা তো আসলে আমাদের বিষয়। আর হচ্ছে আসলে মানে কথা বলার ব্যাপারটা না হয় কি, মানে আমরা এই বিষয়টাতে আমরা আসলে একটু ভয়ও পাই। মানে কি বলবো, যেটা হচ্ছে গুছায় যে বলাটা, হ্যাঁ, অনেক সময় এলোমেলো হয়ে যায়। সবকিছু মিলে যার জন্য আমরা মনে করি যে না থাক, আমি না বলে একটু শুনি। বুঝতে পারছি, এটাই। এতে আর কিছু ফিডব্যাক দিতে টেকনিক্যাল পারে। কিছু ইস্যু তো থাকেই। বুঝতে পারছি, যাই হোক, সো না, এখন থেকে আমরা চেষ্টা করবো যারা, আমি একটু শেয়ার কিছু করি ইস্যু ভাই। তো থাকেই। তবে আমার যেটা ধারণা কি, জি সাজিয়া আপনি যেটা বলছিলেন আর কি, যে কথা বললে ভয় লাগে, ওটা থেকে আমি বলতেছি আর কি, যে আমি ইসে যখন আসছি, কক্সবাজারে যখন আসছি, প্রথমে মেডিকেল অফিসার হিসেবে আসছিলাম। পরবর্তীতে হচ্ছে মানে ওই সময় আমার এই জিনিসটা কাজ করতো, এবং আগে থেকে আমার এই জিনিসটা কাজ করতো যে কথা বলবো, কে কি মনে করবে। পরবর্তীতে হচ্ছে যখন আমি ক্লিনিক ইনচার্জ হলাম, বা ওই মানে আমি এফএইচএ ছিলাম, তো এফএইচএ এর একটা কালচার ছিল যে সকালে প্রতিদিন মর্নিং এ একটা মিটিং হয়, সেই মিটিং এ হচ্ছে যে ডক্টর থাকে বা যে হচ্ছে কোঅর্ডিনেশনে থাকে, সে হচ্ছে মিটিংটা পরিচালনা করে। তো দেখা গেল যে ওই মিটিং এ কথা বলতে বলতে তখন আমার আর মানে ওই জড়তাটা আস্তে আস্তে কেটে যাওয়া শুরু করলো, যে আসলে কি বলবো, মানে কি হবে, আমি একটা জিনিস বলবো, আমি ভুল বলতে পারি, তাই না? অন্য কি মনে করলে, এত কিছু যদি আমি ভেবে বলতে যাই তাহলে আসলে মুশকিল। আমি বলতেছি, এই যে আমি তখন থেকে বলা শুরু করছি, প্রথম দিকে আমারও বলতে অনেক সংকোচ হতো, কথা অনেক কম বলতাম, কথা হতো না। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে আমি পরবর্তীতে আস্তে আস্তে ওই মিটিং গুলো বেশ গুছিয়ে মিটিং করতে পারতেছি। তো এই জিনিসটা কিন্তু এখন যদি আমি ওই সময় ভাবতাম যে আমি না বলবো না, আমি কথা বলবোই না, আমি পিছনেই দাঁড়ায় থাকবো বা আমি মিটিং পরিচালনাই করবো, আমি কিন্তু ওই জায়গাটাতেই বসে থাকতাম এখন।
তো সুতরাং এটা আসলে প্র্যাকটিসের বিষয়। এখন প্র্যাকটিস করতে করতে আমি এখন মানে যে কোনো মিটিং এ আমি হাত তুলে কথা বলতে পারি। মানে এটুকু ইয়াটা ওই জড়তাটুকু কেটে গেছে আর কি। যে এখন যে কোনো ট্রেনিং এ যখন আমি অ্যাটেন্ড করি, ট্রেনিং এ আমি অ্যাক্টিভ পার্টিসিপেন্ট করি, কিন্তু আগে সেরকম আমার ছিলাম না। এই জিনিসটা বলতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভাই। শুধু এখন কথা বলতে পারেন না, এখন ডিফেন্স করার এত সুন্দর টেকনিক জেনে গেছেন। মাই গুডনেস, চরম ডিপ্লোমেসি শিখে গেছেন। মৌসুমী কিছু বলতে যাচ্ছে, জি। ভাই মৌসুমী আমি ভাই আচ্ছা সাব্বির ভাই, আপনি হচ্ছে ওর নাম দেখাচ্ছে তো, কম্বাইন আইডি আচ্ছা থেকে জয়েন করছেন, যাই হোক। মানে মেন বিষয় হলো ভাই, আমাদের এটা একটা মানে আমাদের এই গ্রুপটা আমরা যে কজন আছি, আমরা আমার যা মনে হয় আমরা একটা ফ্যামিলির মতো। আমরা সবাই সবার সাথে কথাবার্তা বলবো, একে অন্যের কাছ থেকে শিখবো, এটাই বিষয়। বড় ভাই আছে, অনেকে নিজের সমমানের ফ্রেন্ড আছে, বা ছোট আপু ভাইয়া সবাই আছি। আমরা ভুল করলে বড় ভাইয়ের কাছ থেকে শিখবো, এটা সব থেকে বড় পাওয়া আমার যেটা মনে হয়। ডেফিনেটলি, আমরা তো আসছি শিখার জন্য। এবার কথা না বললে আপনি ভুল কিভাবে বুঝবো যে আপনি ভুল করতেছেন? সো কাজ করলে জি তো না ভাই, হয় আপনি ভুল করবেন। এখন আপনি ভিডিও না বানালে আপনি কেমনে আমি আপনাকে ফিডব্যাক দিব? এখানে আমি তো জি বলবোই জি যে সবার ভিডিওতেই আমার ফিডব্যাক আছে, কারো ভিডিও অ্যাকসেপ্টেড না, টু বি ভেরি অনেস্ট। জি বাট আপনি যদি নাই বানান, দেন হাউ ক্যান আই গিভ ইউ দ্য ফিডব্যাক? ইউ হ্যাভ টু টক, জি ভাই, না, ইউ হ্যাভ টু জি পার্টিসিপেট, আদারওয়াইজ কিভাবে হবে সেটা, তাই না? জি ভাই। তো যাই হোক, অসংখ্য ধন্যবাদ সবাই শেষ পর্যন্ত, যদিও অনেক লেট করে জয়েন করছেন। জানি ভাই সবাই আপনারা প্রচন্ড ব্যস্ত, তাও যে সময় দিচ্ছেন তার জন্য অনেক ধন্যবাদ। কিন্তু দিন শেষে কিন্তু পার্টিসিপেন্ট আস্তে আস্তে কমে আসতেছে। হ্যাঁ, এটা একটা অ্যালার্মিং একটা বিষয়, এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় হচ্ছে এই তো জাস্ট শুরু হইলে আপনারা প্লিজ কানেক্টেড থাকেন, সবাই একটু কানেক্টেড থাকেন। হ্যাঁ, এটাই আমার আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট। আর এই তো, আর হচ্ছে শিখতে থাকেন, কোথায় কিভাবে আরো ইমপ্লিমেন্ট করা যায় সেটাও আমাকে প্রয়োজন হয় ফিডব্যাক দেন। আর লাস্ট কথা হচ্ছে, যাওয়ার আগ মুহূর্তে সেটা বলবো যে আপনারা এখনো যারা ক্যারিয়ার লিড গ্রুপে নাই, হয়তো অনেকেই নাই, না থাকলে জয়েন করে নেন প্লিজ। আর আপনারা আপনাদের ফ্রেন্ডদেরকে গ্রুপটা শেয়ার করে দেন, গ্রুপে আরো মেম্বার আসুক, আমরা গ্রুপটাকে আবার রিঅ্যাক্টিভেট করতে চাই। সো আর এখান থেকে আমাদের দুইজন অলরেডি পাইছি আমরা, যারা হচ্ছে গ্রুপে লিড দিতে চাচ্ছে। গ্রুপ মানে হচ্ছে যে আমরা জাস্ট ডিভাইড করে দিব, এই 5 জন আপনার সাথে, আপনি কোন সেশনের আগে আমার সাথে খোঁজ খবর নেবেন, মানে আমি আপনাকে জিজ্ঞেস করবো এই 5 জনের খবর কি, বা 3 জনের খবর কি, এরকম 2 জন পাইছি আমি। আরো 2 জন আমি হচ্ছে অপোজিট জেন্ডার চাচ্ছি, বা যদি অপোজিট জেন্ডার যদি কেউ না থাকে, সেম জেন্ডারে আমি চাচ্ছি। আমাকে একটু প্লিজ আজকে চিন্তা করে আমাকে গ্রুপে দিয়েন যে ভাই আমি রাজি আছি, ওকে? তো দেন আমি হচ্ছে এদেরকে একটা গ্রুপ করে দিয়ে দিব। এই হচ্ছে কথা। আর এখন পর্যন্ত যাদের পেমেন্ট বাকি আছে, যদি মনে করেন যে ফাইন আপনি কন্টিনিউ করবেন, বা সেশনগুলো ইফেক্টিভ যাচ্ছে, প্রতিদিনই কিছু না কিছু আমরা শিখতেছি, যেটা আমি রিকোয়েস্ট করব যে আমার মনে হয় দিস ইজ দ্য মানে হাইস্ট টাইম টু কমপ্লিট ইউর পেমেন্ট, ওকে? থ্যাংক ইউ। আরেকজন মনে হয় কি কিছু বলবে? একজন হ্যান্ড রেজ করেছিল। আমি করেছিলাম ভাইয়া ক্যাপ্টেনের বিষয়টা নিয়ে কথা বলার জন্য, আপনি সেটা অলরেডি মেনশন করছেন, সেজন্য হ্যান্ড নামিয়ে নিয়েছি। ওকে, পারফেক্ট। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। আর হচ্ছে প্লিজ অনলাইনে একটু অ্যাক্টিভ থাকেন। আর গুগল ক্লাসরুমের যে বিষয়টা, প্লিজ আপনারা গুগল ক্লাসরুমটাতে কমেন্ট করেন যে হ্যাঁ কোন কোন কোর্স আপনারা কমপ্লিট করেছেন। কমিউনিকেশন সিক্রেট, কর্পোরেট গ্রুমিং, লিডারশিপ এক্সেলেন্স, নেগোসিয়েশন স্কিল, দেয়ার আর লটস অফ কোর্সেস। আপনারা শেষ একটা করে করে আমাকে জানান যে ভাইয়া শেষ করতে পারছি, ওকে? থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, দেখা হবে আবার। আর প্লিজ গ্রুপে সবাই একটু অ্যাক্টিভ থাকেন। ভাইয়া ভালো থাকবেন, এটাই দোয়া করি সবার জন্য, আপনিও দোয়া করবেন, এই আর কি ভাইয়া। ওকে, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার কথা হবে, দেখা হবে। গুড নাইট ভাই। আল্লাহ হাফেজ ভাইয়া। এক্স্যাক্টলি। আরেকজন কিছু বলতে চাচ্ছিল। হ্যাঁ, আজকে সেশনটা আমার অজয়, আমি কিন্তু আপনাকে খুব ক্লিয়ারলি শুনতে পাচ্ছি না। হ্যাঁ বস, আজকে কথা বলছিলাম, আজকে সেশনটা খুবই প্রাণবন্ত। থ্যাংক ইউ ভাই। সো সমস্যা না, নেক্সট আওয়ার যখন হবে লিংক শেয়ার করবে, আপনি ফ্রি থাকলে জয়েন করবেন। ওকে, সবাই ভালো থাকেন তাহলে। হ্যাভ এ গুড নাইট, টেক কেয়ার।
থ্যাংক ইউ। কমেন্ট থেকে দেখি রাইট, আসসালামু আলাইকুম ভাইয়া আপুরা। ওয়ালাইকুম আসসালাম।